আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথ ক্রিয়েটিভ কোশ্চেন এর সেট ফাংশনের সৃজনশীলগুলো। অর্থাৎ সেট ফাংশন থেকে অলমোস্ট এখানে 6টার মতো সৃজনশীল দেওয়া আছে। আজকে 6টা সৃজনশীল সলভ করব। সবাই খুব মনোযোগ দিয়ে 6টা সৃজনশীল একটু বুঝবা, কারণ সেট ফাংশন থেকে বেশিরভাগ পরীক্ষাতেই কোশ্চেন আসে। সো তোমাদের এটা ভালো করে পারতে হবে। সো আমি শুরু করতেছি। 1 নাম্বার, দেখতে পাচ্ছি বি এবং সি দুইটা সেট দেওয়া আছে। এখান থেকে আমাকে দুইটা সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আমরা কিভাবে কি করতে পারি? একের এ নাম্বারটা শুরু করতেছি। বি সেট দেওয়া আছে 2,3, সি সেট দেওয়া আছে 3, 4, 5। ওকে, সো এখান থেকে বি ইন্টারসেকশন সি বের করতে হবে। যদি আমি লেফট হ্যান্ড সাইডের কথা বলি, বি এবং সি কে যদি ইন্টারসেকশন করা যায় তাহলে কি থাকবে? ইন্টারসেকশন মানে কি? গসাগুর মতো, শুধুমাত্র যেটা মিল থাকবে সেটাই আসবে। তাহলে মিল কোনটা আছে? জাস্ট 3। বুঝতে পারছো? তাহলে এখন এটাকে লেফট হ্যান্ড সাইডের মধ্যে বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মান বের করার জন্য। এখন যদি তুমি বি ইন্টারসেকশন সি কে পাওয়ার অফ করো, মানে উপসেটে ভাঙো, তাহলে কি হবে? 3 এন্ড ফাঁকা, কারণ তার কোনো সেট নাই। আর উপসেটে ভাঙা তো তোমরা সবাই জানোই, তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। সো আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট করলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পাওয়ার অফ বি এন্ড পাওয়ার অফ সি বের করতে হবে, দেন তাদেরকে ইন্টারসেকশন করতে হবে রাইট হ্যান্ড সাইডের মধ্যে এসে। তোমরা শীটের দিকে তাকায় দেখো, বুঝতে পারবা। তাহলে আমি এখান থেকে পাওয়ার অফ বি বের করতে যাচ্ছি। পাওয়ার অফ বি যখন করব, সো এখান থেকে কি পাবো আমরা? 2, 3, 2, 3 এন্ড ফাঁকা। আবার যখন পাওয়ার অফ সি করব, তখন সেখান থেকে কি পাবো? উপসেটে ভেঙে দিচ্ছি, সবকিছুকে উপসেটে ভেঙে দিচ্ছি। 3, 4, 5, 3, 4, 3, 5, 4, 5, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, আরেকটা ফাঁকা। তোমরা তো হয়তো সবাই 2 টু দি পাওয়ার n এর সূত্রটার কথা সবাই শুনছো। অর্থাৎ উপসেটগুলো সবসময় কিন্তু 2 টু দি পাওয়ার n সূত্রটা মেনে চলে। বিষয়টা এরকম, এখানে উপাদান কয়টা আছে? সেটের উপাদান কয়টা? 3টা। যদি তুমি এখানে n এর মান 3 বসাও, তাহলে মানে 2 কিউব মানে কত? 8। আর 2 কিউব মানে যদি 8 হয়, তাহলে উপাদান কয়টা হবে যখন থেকে উপসেটে ভাঙবো? 8টা। সো দেখো, আমি যখন সিটাকে উপসেটে ভাঙছি তখন সেখানে উপাদান পাইছি কয়টা? 8টা। সেম এখানে উপাদান 2টা আছে, যখন এটাকে উপসেটে ভাঙবো তখন আমি এখানে পাবো 4টা, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার মানে কত? 4। যদি এখানে উপাদান থাকতো 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32, তার উপসেটে ভাঙলে তখন উপাদান পাইতাম কয়টা? 32টা। এগুলা আশা করি তোমরা জানো, অনেক সময় কোশ্চেনটা এইভাবে পরীক্ষার মধ্যে বলে দেয় যে দেখাও যে উল্লেখিত সেটের উপাদানটাকে যদি পাওয়ার অফ করা যায় তাহলে সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরকম লাইনটা তোমরা জেআর ম্যাথে আশা করি করে আসছো। সো বিষয়টা অনেকটা সিমিলার একটা বিষয়। জাস্ট তোমাদের সূত্রটার কথা আমি একটু মনে করে দিলাম, যদিও এই সূত্রটা আসলে হায়ার ম্যাথের এই কোশ্চেনটাকে সলভ করার জন্য কাজে লাগবে না, বেসিকের জন্য আমি তোমাকে একটু মনে করে দিলাম। যেন তুমি কয়টা উপাদান আছে তা করার পর তুমি উপসেটে ভাঙার পর তুমি বিষয়টাকে চেক করতে পারো যে তোমার উপসেটে ভাঙাটা ঠিক আছে কিনা। এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে দেখা যায় কি বলছে। সেখানে রাইট হ্যান্ড সাইডে বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি বের করো, তাই তো? এখন একটু চিন্তা করে দেখো যে বি এবং সি এর মধ্যে শুধুমাত্র মিল কি কি আছে। যেহেতু ইন্টারসেকশন করতে বলছে, যদি ইউনিয়ন বলতে এখানে, তাহলে আমি সবকিছুকে নিতাম। আর যেহেতু ইন্টারসেকশন করতে বলছে, অনেকটা গসাগুর মতো কল্পনা করলে শুধুমাত্র যেটা কমন থাকবে সেটাই নিব। কমনের মধ্যে এই লাইন এবং এই লাইনের মধ্যে শুধু কমন যায় 3, আর কি কমন যায়? 2 কি আছে? না, 2 নাই। অপর 2, 3 তাও আসতেছে না, 3, 4 আসতেছে, 2, 3 আসতেছে না, আর কি আছে? ফাঁকা। তার মানে এখানে যদি ওভারঅল কমন নেই আমরা, তাহলে আমরা এখান থেকে পাবো 3 এবং ফাঁকা সেট, তাই তো? এবার একটা দেখো দেখি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট কি সেম হয়েছে না? যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম, সেহেতু আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু তারা আমাকে এখানে করতে বলছিল। বুঝতে পারছো? সো আমাদের একের ক নাম্বার কমপ্লিট। এবার আমরা আসবো একের খ নাম্বারটা। একের খ নাম্বার সম্পর্কে তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আসলে একের খ নাম্বারটা আগে লেখা হবে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এইটা সমান এটা। আমি এই উদ্দীপকের আলোকে এই দুটো ওয়ার্ড আমি এখানে লিখি নাই, তোমরা চাইলে শীটের মধ্যে এই দুটো ওয়ার্ড এখানে লিখে রাখবা। আমি আবার বলতেছি যে একের খ নাম্বার কোশ্চেনটাতে তোমরা শীটের মধ্যে একটু লিখে রাখো যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।
কিন্তু একের গ নাম্বারটার কথা আমি একটু বলতে চাচ্ছি। একের গ নাম্বারটার মধ্যে আসলে উদ্দীপকের কোনো কানেকশন নাই। তোমরা শান্ত সেটের একটা প্রমাণ পড়ছিল না, যে কোনো শান্ত সেট এ এবং বির ক্ষেত্রে নাম্বার অফ এর যে সূত্রের প্রমাণটা, এটা আসলে সেই সূত্রটাই। অর্থাৎ তুমি যখন একের গ নাম্বারটা করবে তখন তোমাকে সূত্রের প্রমাণটাই করতে হবে। আমি সেটা করে দিব, সমস্যা নেই। তবে মোট কথা এখানে ক এবং খ নাম্বারটা আমি আসলে উদ্দীপকের উপর বেস করে তৈরি করছি, এবং গ নাম্বারটা আমি ওই সেই শান্ত সেটের প্রমাণটা, নাম্বার অফ এর যে সূত্রের প্রমাণটা, সেটা আমি গ নাম্বারে দিয়ে রাখছি। সো গ নাম্বারের সাথে উদ্দীপকের কোনো কানেকশন নাই। ওকে, সো এখন আমরা খ নাম্বারটা শুরু করি। এখানে বি ইউনিয়ন সি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কথা বলতেছি আমি, কিন্তু বি নাম্বারটা শুরু করে দিছি। ওকে, বি ইউনিয়ন সি, বি এবং সি কে যদি ইউনিয়ন করা যায় তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সবকিছুকেই পাবো। তার মানে 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, তাই তো? এ দেখো 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, ইউনিয়ন তো সবকিছুই আসবে। এটাকে আবার আমাকে ক্রস করতে হবে, যেটাকে বলা হয় কার্টেসিয়াস গুণজের অঙ্ক, কার্টেসিয়ান প্রোডাক্ট অঙ্ক বলে। লেফট হ্যান্ড সাইডে আমি লিখতেছি। ও, এখানে লেফট হ্যান্ড সাইড লেখার আগে তোমাদের একটা কথা বলে রাখতে যাচ্ছি, সেটা হলো উদ্দীপকের মধ্যে এ যে সেটটা আছে, একটু তাকায় দেখো, ওই এ সেটের মধ্যে একটা ঝামেলা আছে। কারণ এ সেটটা কিন্তু বি সেট বা সি সেটের মতো এতটা সাধারণ না। তার মানে আমাদেরকে যে কাজটা করতে হবে, উদ্দীপকের যে এ সেটটা আছে, এই এ সেটের প্রদত্ত রাশিকে নিয়ে কিছু কাজ করে এটাকে ভেঙে নিতে হবে, দেন আমি তারপরে আমার মেন অঙ্কটা শুরু করব। সো আপাতত লেফট হ্যান্ড সাইড লিখে কাজ করা শুরু করাটা ঠিক হবে না, প্রথমে আগে এ সেটটাকে একটু গুছিয়ে নিই। এ সেটটা কি আছে তা আমি একটু লিখে দিচ্ছি। x is to x belongs to R এবং x square minus p plus qx plus pq equal to 0, এটা মেবি দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই প্রদত্ত রাশি লাইনটা আমরা এখন লিখব। সুতরাং প্রদত্ত রাশি কি পাচ্ছি? x square minus p plus q into x plus pq equal to 0. ওকে, এখন আমরা এখানে কাজ করি, সিম্পলি এখানে গুণটা করে দিব। তার মানে কি হবে? minus px minus qx plus pq equal to 0. এখানে যদি x কমন নেই, বাদ থাকবে আমাদের x minus p। এখানে যদি minus q কমন যায়, বাদ থাকবে আমাদের x minus p। ওকে, এখন ওভারঅল যদি x minus p কমন যায়, তাহলে বাদ থাকবে x minus q equal to 0. যদি আমরা এখানে হয় অথবা করি, তাহলে x equal to p পাবো, আর এখানে অথবা করলে আমরা x equal to q পাবো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই x এর দুইটা মান পাইলাম, p এবং q। এই p এবং q তাহলে কোন সেটের সদস্য? এই a সেটের সদস্য। সুতরাং তাহলে আমি কি লিখতে পারি? a equal to p, q। ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? যেহেতু আমি এই যে a সেটের মধ্যে একটু জটিল রাশি ছিল, এই জন্য রাশিটাকে আমরা একটু সিস্টেম করে নিলাম, একটু গুণ করে কমন নিয়ে আমরা হয় অথবা করলাম। মানে মোট কথা আমরা এখান থেকে x এর মানটা বের করলাম। x এর মানটা যে মান, একাধিক দুইটা মান বের হইছে, এই দুইটা মানই কিন্তু আসলে a সেটের সদস্য বলে গণনা করা হবে। সো আমি a সেটের সদস্য পেয়ে গেলাম, b তো আছেই, c তো আছেই। সো আমাদের সেটগুলোকে কাজ করা হয়ে গেছে। এখন আমরা সহজেই লেফট হ্যান্ড সাইড শুরু করতে পারবো। সো আমি এইটুকু মুছে দিচ্ছি। আমি এই a সেটের উপাদানটাকে আমি একটু উপরে লিখে রাখি, কারণ এটা দেখে দেখে আমাকে অঙ্ক করতে হবে। ওকে, এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে আসবো। লেফট হ্যান্ড সাইডে আছে a ক্রস b ইউনিয়ন c। এটাকে আসলে তুমি গুণ না বলে ক্রস উচ্চারণ করবা, কারণ এটা কার্টেসিয়াস গুণজের অঙ্ক, তো এই জন্য আসলে এখান থেকে ক্রস কথাটা বলা তোমার জন্য বেটার হবে। সো আমি এখানে a সেট যেটা আছে সেটা লিখতেছি p, q ক্রস b ইউনিয়ন c। b ইউনিয়ন c এর মানটা কত? 2 3 4 5। এখন ক্রসের সিস্টেমটা কি? তোমাকে এখানে আমি একটা কথা এর আগে বলছিলাম, আমি আবারও বলতেছি। বিষয়টা এরকম যে যখন তোমাকে উপসেটে ভাঙতে বলবে, তখন বাইরে এবং ভেতরে সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, আর যখন ক্রসের অঙ্কগুলো আসবে তখন বাইরে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ভেতরে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। বিষয়টা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা, যদি এখানে ভুল জায়গায় ভুল ব্র্যাকেট ইউজ করো তাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু সম্পূর্ণ কেটে দেওয়া হবে। সো এখানে ফার্স্টে আমাকে গুণ করতে বলা হয়েছে, কার্টেসিয়াস গুণের অঙ্ক। প্রথমে p দ্বারা সবাইকে গুণ, তারপরে q দ্বারা সবাইকে গুণ। সো দেখো p2 p3 p4 p5, গুণটা বুঝতে পারছো? p দ্বারা সবাইকে করলাম, আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব কারণ আমি কার্টেসিয়াস গুণের অঙ্ক করতেছি। এবার q দ্বারা সবাইকে করব, q2 q3 q4 and q5। বুঝতে পারছি?
সো আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ হয়ে গেছে, আমাকে দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড থেকে আমি সেম অ্যান্সারটাই পাবো। ওকে, এবার আমি রাইট হ্যান্ড সাইডে ফার্স্টে এ ক্রস বি করব, তারপরে এ ক্রস সি করব, তারপরে তাদেরকে ইউনিয়ন করব। তুমি কোশ্চেনটার দিকে তাকায় দেখো, বুঝতে পারবা। সো আমি রাইট হ্যান্ড সাইড এখানে শুরু করতেছি। তবে রাইট হ্যান্ড সাইড করার আগে আমরা প্রথমে ওই মানগুলো একটু বের করে নিয়ে আসি আলাদা করে। এ ক্রস বি আগে বের করি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড লাগবে তো এর জন্য। তাহলে এ এর মান আমরা কত পাচ্ছিলাম, পি কিউ, আর বি পাচ্ছিলাম, আগে এর মানটা লিখি, পি কিউ ক্রস বি এর মান কত, 2 3। ক্রস করলে কি হবে বলো, P2 তারপর কি P3। আর যদি কিউ এর সাথে করি তাহলে Q2 এন্ড Q3, বাস A ক্রস B হয়ে গেল। এবার আমাকে আবার A ক্রস C করতে হবে, তারপর তাদেরকে ইউনিয়ন করতে হবে রাইট হ্যান্ড মোতাবেক। সো এর মান পাচ্ছিলাম P, Q ক্রস C এর মান পাচ্ছিলাম কত, 3 4 5। ক্রস যদি করে দেই P3 P4 P5, P দ্বারা সবাইকে করলাম, এবার Q দ্বারা করব, Q3 Q4 Q5। ওকে, এখন এই যে A ক্রস B এর রেজাল্ট এবং A ক্রস C এর রেজাল্ট, এই দুইটা রেজাল্টকে আমাদের রাইট হ্যান্ড সাইড অনুসারে আমরা মান বসাই দেব। সো লিখতেছি রাইট হ্যান্ড সাইড A ক্রস P ইউনিয়ন A ক্রস C। একটু তাকায় দেখো, যদি এটা মনে করো একটা পুরো একটা সেট, একটা রেজাল্ট, এটা একটা সেট, একটা রেজাল্ট, এই দুইটা রেজাল্টকে যদি ইউনিয়ন করা হয় তাহলে কি সবাই আসবে না ঘুরে ফিরে? সবাই কিন্তু এখানে আসবে। আমি এখানে সরাসরি অ্যান্সারটাকে লিখতেছি, তাহলে P2 আসবে, P3 আসবে, P4 আসবে, P5 ও কিন্তু আসবে। কিভাবে দেখো, P2 P3 এখানে আছে, P3 P4 P5 এখানে আছে, ঘুরে ফিরে সবাই আছে। আবার যদি Q এর টার্মটা কাজ করি, Q2 Q3 Q4 Q5 সবাই আসবে Q এর টার্মটা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ইভেন এখানে যে মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম, রাইট হ্যান্ড সাইডে সেম মানগুলো পাইছি। সো আমরা এখানে বলতেই পারি সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দ্যাটস আনসার। ওকে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার মধ্যে বেশিরভাগই আসে। এগুলো খুবই সোজা সোজা অঙ্ক, এগুলো সবাই পারোই আশা করা যায়। আমি এখন গ নম্বরটা শুরু করব। সো আমি আবার বলতেছি, গ নাম্বারের সাথে কিন্তু উদ্দীপকের কোনো কানেকশন নাই, এটা জাস্ট আমি সূত্রের প্রমাণটা এখানে দিয়ে রাখছি। এরকম এই শীটের মধ্যে কিছু কিছু জায়গাতে এই বিভিন্ন সূত্রের প্রমাণ আমি বিভিন্ন সৃজনশীলের ভিতরে দিয়ে রাখছি, কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসলেও খুব কম আসে, তবে পরীক্ষার মধ্যে এগুলো আসতে পারে। সো জানার দরকার, জেনে রাখো, বাই চান্স পরীক্ষার মধ্যে আসলে তোমরা হয়তো পারবা। সো এখানে বলছে যে কোনো শান্ত সেট প্রমাণ করো যে এ এবং বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে, আমি সরাসরি লিখে দিচ্ছি যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক কাজে লাগবে, অনেক ফেমাস একটা সূত্র এটা। সো দেখা যাক এটা আমরা কিভাবে কি করতে পারি। সো প্রথমে এখানে যে কাজটা করতে হয়, একটা ভেন চিত্র তৈরি করে নিতে হয়, সেটা আমি ফার্স্টে করে নিব। ভেন চিত্রটা খুবই সোজা। এরকম দুইটা গোল গোল ডিম আঁকবা, আঁকার পরে এটাকে এ সেট, এটাকে বি সেট দ্বারা প্রকাশ করবা। আর এই বৃত্তের ভিতরে যেহেতু বি বৃত্তের কিছু অংশ আছে, এই জন্য আমি এটাকে লিখতেছি এ বাদ বি, বাদ মানে পার বা যেটাই বলো। আর বি বৃত্তের ভিতরে এ বৃত্তের কিছু অংশ আছে, বি বাদ এ। আর এই অংশটা কিন্তু উভয় বৃত্তেরই অংশ। এই মাঝখানে অংশটা দিকে তাকায় দেখো, সব দুইটা বৃত্তেরই কিন্তু এটা অংশ, তাই এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছো? অর্থাৎ আমি আবারও বলতেছি, এখানে মূল বিষয়টা দুইটা বৃত্ত পরস্পরকে পরস্পর ছেদ করেছে, একটা ভিন চিত্র তৈরি করেছে এটা। সো দেখতে পাচ্ছি যে এই বৃত্তের ভিতরে বি বৃত্তের কিছু অংশ কিন্তু আলটিমেটলি আছে, সেম বি বৃত্তের ভিতরে এ বৃত্তের কিছু অংশ কিন্তু আছে। এই জন্য আমি এটাকে লিখলাম এ বাদ বি, এটাকে লিখলাম বি বাদে। আর এই মাঝখানে যে অংশটা, এটা দুই বৃত্তের মধ্যে আছে, এই জন্য লিখলাম এ ইন্টারসেকশন বি। ওকে, এখন যে কাজটা করবো, এখন আমরা দেখবো যে এই বৃত্তের ভিতরে কি কি আছে। তুমি এখানে ওভার একটা ইউ লিখে দিতে পারো, মানে সার্বিক সেট কথাটা লিখে দিতে পারো, না লিখলেও চলে। যাই হোক, আমরা এখানে লিখতেছি
এর মধ্যে, এ বৃত্তের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এ বাদ বি পাচ্ছি এবং এ ইন্টারসেকশন বি পাচ্ছি। একটু তাকায় দেখো, এ বাদ বি পাচ্ছি এবং এ ইন্টারসেকশন বি কিন্তু আমরা এই বৃত্তের মধ্যে পাচ্ছি। সো আমরা লিখি এ বাদ বি, যেহেতু একটা বৃত্তের ভিতরে আছে এজন্য ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছো? আবার দেখো এখানে বি বৃত্তের ভিতরে কিন্তু এটা আছে, এটাও আছে। বি বৃত্তের ভিতরে বি বাদ এও আছে এবং এ ইন্টারসেকশন বিও কিন্তু আছে। সেম কাহিনী এখানে সেটা লিখতে পারি, বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। সো মোটামুটি আমাদের চিত্রের কাজ কমপ্লিট, আমাদের আর চিত্র তেমন একটা ফলো করতে হবে না। এখন আমরা কি করব, সামনে একটা আগানো যাক। আমি এখানে এ এবং বি কে, মনে করো এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটকে আমি এখন ইউনিয়ন করব। কেন? কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি আছে, এই জন্য আমি এখানে এ ইউনিয়ন বি করতেছি। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে চারটা আছে, 1 2 3 4, তবে এখানে আসলে সেম কিন্তু দুইটা, যেমন এই দুইটা বিষয় কিন্তু একদমই সেম। তার মানে এখানে কয়টা জিনিস আছে, উপাদান 3টা। ইউনিয়ন মানে কি, সবগুলো লিখতে হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন আমাদের কথা হলো যে আমরা তো মোটামুটি 3টা বিষয় তৈরি করলাম। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখান থেকে তো প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা কি বলে রেখে সেটের উপাদানের আগে কিন্তু নাম্বার অফ আছে। এই জন্য আমি এই 3টা লাইনকেই কন্টিনিউয়াসলি নাম্বার অফ করব, অর্থাৎ সোজা কথায় যদি বোঝানোর জন্য বলি সেক্ষেত্রে এন দ্বারা গুণ করব এটাকে এটাকে এটাকে। সেই ক্ষেত্রে ইউনিয়ন যেখানে আছে সেখানে আমরা মূলত প্লাস চিহ্নটা ব্যবহার করব। সো আমরা এটা যেহেতু একটা থিওরি, আমরা প্রমাণ করার জন্য এই কাজগুলো করতেছি। সো এটাকে এন দ্বারা গুণ করব ফার্স্ট লাইনটাকে। তাহলে এখানে কি পাবো, সুতরাং নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাদ বি। এই যে ইউনিয়ন চিহ্নটা দেখতে পাচ্ছ না, এর জন্য এখানে প্লাস ইউজ করব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটাকে ইকুয়েশন 1 দিলাম। সেম এই যে 2 নং লাইনটা দেখতে পাচ্ছ, এই 2 নং লাইনটাকে আমরা লিখব নাম্বার অফ করব, তাহলে হবে নাম্বার অফ বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাকে আমরা 2 নং ধরব। সেম 3 নংটাকে আমরা নাম্বার অফ করব, সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছি নাকি আমরা বুঝতে পারিনি? আমি আবার বলতেছি, জাস্ট কোনো কিছুই করি নাই, একদমই কোনো কিছু করি নাই। এই যে 3টা যে লাইনটা দেখতে পাচ্ছিলা, এই 3টা সেটের লাইনগুলোকে আমরা জাস্ট খালি এন দ্বারা গুণ করছি এবং তখন শুধুমাত্র যেখানে মাঝখানে ইউনিয়ন ছিল সেখানে খালি আমরা প্লাস চিহ্নটা ইউজ করছি, আর কোনো কিছুই না। এবারে আমাদের টার্গেটটাকে আমি তোমাদের একটু বলে রাখি, আমাদের প্রমাণ করা হবে যে খুব কাছাকাছি প্রায় আমরা চলে আসছি, তবে পুরোপুরি কাছাকাছি না। বিষয়টা এরকম, আমরা 1 নং থেকে এক্স্যাক্টলি এই অংশটুকুর মান বের করে নেব। আমি যে অংশটা লাল কালি মার্ক দিয়ে মার্ক করে দিচ্ছি, 1 নং থেকে আমরা এই অংশটার মান বের করে নেব। ওকে, সেম কাহিনী 2 নং থেকে আমি এই অংশটার মান বের করে নেব। যদি আমি 1 নং এবং 2 নং থেকে এই অংশগুলোর মান বের করে নিতে পারি, তাহলে কি সুবিধাটা হবে? তাহলে যে সুবিধাটা হবে, 3 নং এর এই অংশের মধ্যে মানটা বসাতে পারবো, এই অংশের মধ্যে মানটা বসাতে পারবো, এবং বসাইতে পারলে ওভারঅল যদি ক্যালকুলেশন টুকটাক করি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পারছো? প্রথমে আমরা 2টা বৃত্ত আঁকলাম, তারপরে বৃত্তের ভিতরে কোন কোন সেট আছে তাদের উপর ভিত্তি করে আমরা এ এবং বি কে লিখলাম, এরপরে এ এবং বি কে ইউনিয়ন করলাম, তারপর সবকিছুকে নাম্বার অফ করলাম। এখন 1 নং থেকে এই মার্ক করা অংশটাকে মান বের করব সমীকরণের মতো করে কাজ করে, 2 নং থেকে এই মার্ক করা অংশটাকে মান বের করব, এবং সেই দুইটা মান, এই মানটাকে এবং এই মান থেকে ওই মানগুলোকে আমরা এই 3 নং এর এখানে এবং এখানে বসায় দেব। দেন আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক কমপ্লিট। খুবই সোজা একটা ব্যাপার এটা, এটা তোমাদের বইয়ের মধ্যেও আছে। সো আমি এটা মুছে দিচ্ছি, আমি সামনে আগে যাচ্ছি, লিখব এখন 1 নং থেকে পাই, 2 নং থেকে পাই, তারপর আমরা 3 নং এর ওখানে মানটা বসায় দিলে আমাদের কাজ শেষ। সো আমরা লিখি from 1 we get, বা বাংলা লিখবা 1 নং থেকে পাই নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ a বাদ b প্লাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। কথা কি ছিল, এটা মান বের করব, এই জন্য আমি একটা কাজ করি, সাইড চেঞ্জ করি, হোল সাইড চেঞ্জ করব, ওই পাশে পুরাটা এই পাশে আনবো আর এই পাশে পুরাটা ওই পাশে পাঠাবো। সেক্ষেত্রে চিহ্নটা আসলে পরিবর্তন হয় না, যদিও চিহ্ন পরিবর্তন হয় কিন্তু ওই মাইনাস কমন নিলে দুই পাশ থেকে মাইনাস কানেক্ট করলে সেই ঘুরে ফিরে দেখা যায় যে চিহ্ন পরিবর্তন হয় না। যা হোক, এখন কথা হচ্ছে এই মানটা প্লাস আছে, ওই মানটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কারণ আমি আসলে চাচ্ছিলাম নাম্বার অফ এ বাদ বি, এ দেখো এই বক্স করা অংশটুকুর মান বের করব, এই জন্য ওকে ছাড়া আর কাউকে আমি এই পাশে রাখবো না। ওকে, আমাদের মান বের করা কমপ্লিট হয়ে গেল।
একটু মার্ক করে দিচ্ছি মানটাকে। ওকে, এখন আমাদের যে কাজটা করব, আমরা এখন লিখব 2 নং থেকে পাই। এই একই রকম ভাবে এই বি বাদ এর মানটা বের করে নিব। সো 2 নং যে লাইনটা আছে সেটা আমি আগে ফার্স্টে লিখতেছি, নাম্বার অফ বি বাদ এ, বাদ চিহ্নটা একটু বাঁকা করে দিবা সুন্দর করে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সো আমি এখান থেকে এই মানটা বের করে নিয়ে আসবো, আমি লাইনটা সরাসরি লিখে দিচ্ছি, তাহলে নাম্বার অফ বি এটার পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আমি আবার বলতেছি, আমি এখানে যে কাজটা করছি এখানে ঠিক সেই কাজটাই করছি, এক লাইন জাস্ট এখানে স্কিপ করছি। সো এখানে দেখো একটা বিষয় থাকে যে আমি দুইটা মান বের করলাম, আমাদের প্রথমে যে প্ল্যানিংটা ছিল, এই যে দুইটা মান বের করছি সেই দুইটা মান আমরা এখন কি করব, 3 নংয়ের এখানে এবং এখানে বসায় দেব। এই যে মানটা ওর মান এটা এবং ওর মান এটা, সেই মানগুলো আমরা এখানে বসায় দেব, তাহলে আমাদের কাজ শেষ, আর কোনো কিছু নেই। সো আমরা এখন কোথায় লিখব, লিখি, সুতরাং নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ এর মান 3 নং বসিয়ে। ওকে, সো 3 নং এর এইখানে এবং এখানে আমি যে মানটা বসায় দেব, আমি একটু উপরে লিখতেছি, স্পেস পাচ্ছি না তো এখানে, এর জন্য 3 নংটা মুছে দিলাম। নাম্বার অফ এ ইউনিয়ন বি, সো ওই প্রথম অংশে যদি মানটা বসাই, ওই মানটা কত, নাম্বার অফ এ বাদ বি এর মানটা কত, এই যে বক্সটা, এই মানটা লিখে দিচ্ছি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সেম প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ছিল, ওই বক্সের মানটা কত, প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। একটু খেয়াল করে দেখো, আমাদের 3 নং, আমাদের 3 নং এর দিকে সবাই একটু দেখাও। 3 নং এর মধ্যে কিন্তু আমাদের নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ছিল, ওই প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কিন্তু আমাকে লিখতে হবে। অর্থাৎ নাম্বার অফ এ বাদ বি এর জায়গায় আমি এই মানটা বসাইছি, নাম্বার অফ বি বাদ এ এর জায়গায় আমি এই মানটা বসাইছি, আর অতিরিক্তভাবে এটা আমাদের 3 নং এ ছিল, শেষে ওভাবেই থাকবে কারণ আমি তো ওর মান বসাই নাই। এখন আমি এখানে একটু কিছু যোগ বিয়োগ করে দেখি কি কি থাকে। এটা এবং এটা তো মনে হয় সম্পূর্ণ কাটাকাটি যাবে, কারণ এটা প্লাস এবং মাইনাসের টার্ম। সো এই লাইনটাকে একটু গুছিয়ে লিখি, থাকবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। সো দেখতে পাচ্ছ আমরা যেটা প্রমাণ করতে বলছো তাকে তো আমরা এখন প্রমাণ করে ফেলছি। সো কমপ্লিট। সো আমাদের 1 নাম্বার সলিউশন কমপ্লিট। সেটা অঙ্কগুলো করতে একটু সময় লাগে, সমস্যা একটা, এই যে অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করতে হয় তো এজন্য একটু সময় লাগতেছে। সেটা মুছে দিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা এখন 2 নাম্বারটাতে আসবো। এখানে বলছে ডোমেইন বের করতে হবে ফাংশন অফ এক্স এর এবং জি অফ এক্স এর। বিষয়টা খুবই সোজা, দেখা যাক আমরা কিভাবে করে ডোমেইন বের করতে পারি। সবাই তো মনে হয় ডোমেইন বের করতে পারোই। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2 বাই কত দেওয়া আছে, x মাইনাস 1, আর g অফ x ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার x মাইনাস 2। প্রত্যেকটাতে ভাষাটা একই লেখা, আমি ভাষাটা একটু লিখে দিচ্ছি। তুমি এখানে লিখবা যে ফাংশন অফ x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, ভাষাটা শুনতে ভালোই লাগে, ফাংশন অফ এক্স অথবা একই রকম জি অফ এক্স এর বেলা একই ভাষা লিখতে হয়, ফাংশন অফ এক্স অথবা জি অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, আমি প্রথমে এটা করতেছি, x মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0 হয়। তার মানে x মাইনাস 1 এর পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 1। x ইজ নট ইকুয়াল টু 1, x এর মান 1 হওয়া যাবে না। তাহলে আমি ডোমেইন অফ ফাংশন অফ x যদি বের করি, x belongs to R যেন x is not equal to 1 হয়ে গেল। অর্থাৎ এখানে 1 বসানো যাবে না। চিন্তা করে দেখো, যদি তুমি কোনো এক কারণে এখানে যদি 1 বসাও, শুধু এখানে না সম্পূর্ণ অংশটার মধ্যেই ফাংশন অফ x মানে 1 বসানো মানে কি, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 লেখা।
সো 1 বসালে তো উপরে তো 2 একে 2 এবং 2 গুণা মানে 2 এবং 2 যোগ করলে 4 হবে, আর নিচে 1 বসালে কিন্তু 1 - 1 মানে কি 0। এখন একটা ভগ্নাংশের নিচে যদি শূন্য হয়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ তুমি 5 দ্বারা শূন্যকে বা 4 দ্বারা শূন্যকে ভাগ করলে কত হবে বলতে পারবা? আমার তো মনে হয় না বলতে পারবা। 4 দ্বারা শূন্যকে ভাগ করলে কিন্তু কোনো কিছু অ্যান্সার আসে না। তুমি যদি অ্যান্সার আমাকে দিতে পারো তাহলে আমাকে জানাও, ভাই আমি 4 দ্বারা শূন্যকে ভাগ করার মাধ্যমে এই উত্তরটা পাইছি, তাহলে আমি তোমার থেকে শিখতে পারবো। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু এটা অসংজ্ঞায়িত এই 1 বসানোর ফলে, এই জন্য আমি এখানে লিখেছি x is not equal to 1, 1 এখানে বসানো যাবে না, বাস। সো আমাদের এই লাইনটা কমপ্লিট। সেম ভাবে তুমি এই ভাষাটা এখানে ঠিক রাখবা, রেখে আমি জাস্ট এখানে একটু এটা আমরা বুঝে দিচ্ছি এখন, কারণ এটা আমার লেখা হয়ে গেছে। এবার আমি g of x টাকে করব, g of x। তাহলে এখানেও এই একই রকম ভাবে ব্যাপারটা এরকম যে তোমার যেহেতু আমি দেখতে পাচ্ছি রুটের ভিতরে x - 2 আছে, সেহেতু আমি লিখব যে x - 2 is greater or equal 0। তাহলে এই -2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? +2। সুতরাং ডোমেইন অফ g of x x belongs to R যেন x is greater or equal to, x এর মান 2 কিংবা 2 থেকে বড়। ওই একই রকম কাহিনী, তুমি যদি এখানে 2 কিংবা 2 থেকে ছোট লেখো তাহলে কি এটা করা যাবে? করা যাবে না কিন্তু। অর্থাৎ তুমি যদি এখানে 1 লেখো, সাপোজ তুমি এখানে মেনে নিলে 1 লিখবা, x এর মান 1 বসাবা, তখন 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু ভিতরে -1 চলে আসছে। আর রুটের ভিতরে -1 থাকলে কিন্তু সেটাকে কিন্তু আসলে সংজ্ঞায়িত করা যাবে না, সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলেই ডাকবো। যেরকম ওই কোনো কিছু দ্বারা শূন্যকে ভাগ করা যায় না, ঠিক সেরকম রুটের ভিতরে মাইনাস চিহ্ন চলে আসা যাবে না। যদিও আসলে তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে এই বিষয়টা শিখবা যে রুটের ভিতরে মাইনাস চিহ্ন আসলেও সেখানে আমরা কাল্পনিক বিষয়গুলোকে ধরে নিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম কাজ করব, সেটা ইন্টারমিডিয়েট গেলেই তোমাকে ব্যাখ্যা দেওয়া হবে, তার আগ পর্যন্ত না। সো মোট কথা এখানে 2 কিংবা 2 থেকে বড় মান বসাইতে হবে, ছোট বসানো যাবে না। সো আমাদের 2 এর ক নাম্বার কমপ্লিট। দেখা যাক খ নাম্বার কি বলছে। দেখাও যে ফাংশন অর্থাৎ ফাংশন অফ x একটি এক এক এবং অন টু ফাংশন। এই এক এক এবং অন টু ফাংশনের কনসেপ্ট একদমই সোজা। এক এক ফাংশনের মূল কাহিনী x1 এবং x2 সমান দেখানো, আর অন টু ফাংশনের মূল কাহিনী y ধরে x এর মান বের করে সেটাকে আবার y বানিয়ে তারপরে ঘুরে ফিরে হই যা যে লাভ সেই দুই অঙ্কটা একটা উল্টা অঙ্ক যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে তোমার ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন। সো এক এক ফাংশন নির্ণয় করব। প্রথমে এখানে কিছু ভাষা লেখা লাগে, আমি একটু ভাষা কম লিখবো, তবে তোমাদের প্রয়োজন হলে ভাষাগুলো তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব না। কি কি ভাষা লেখা লাগে, ভাষাগুলো লিখতে আমি একটু আলসামি লাগে। ফাংশন অফ x এর মান দেওয়া আছে ফার্স্টে 2x + 2 / x - 1। ওকে, এখন তুমি ওই যে একটা লাইন লিখবা যে ধরি x1 x2 belongs to function of x, অর্থাৎ x1 এবং x2 ফাংশন অফ x কে মেনে চলে। এরপর লিখবা যে যদি ও কেবল যদি ফাংশন অফ x1 equal to function of x2 হলে x1 equal to x2 হবে, তখন ফাংশনটা এক এক ফাংশন হবে। এই ভাষাগুলো আসলে বিভিন্ন ভাবে লেখা যায়, একটু সুন্দর করে যদি লিখতে চাও যে ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 সমান হলে, যদি x1 এবং x2 সমান হয় তখনই আমরা বলতে পারবো যে ফাংশনটা এক এক ফাংশন হবে। প্রথমে এটাকে ধরে নিতে হয় x1 x2 belongs to a, তো অনেকে এটাকে x1 x2 না ধরে a ধরে b ধরে তারপরে তারা ওভাবে করে সলভ করে, a equal to b লাস্টে প্রমাণ করে। বিষয়টা একই, কোনো সমস্যা নাই। সো ভাষাটা সবাই লিখে নিবা, আমি ভাষাটা মুছে দিচ্ছি, তবে ভাষাটা সবাই লিখে নিবা। যে কোনো এক এক ফাংশন অঙ্ক যেগুলো আছে সবগুলোতে এই একই ভাষা লিখবা। আমি নেক্সট অঙ্কগুলোতে আর এই ভাষাটা লিখবো না, তোমরা এই এক ভাষাটাই সবগুলো অঙ্কের মধ্যে লিখে ফেলাবে, ঠিক আছে? সো আমরা যেহেতু x1 x2 কে ধরে নিছি, তার মানে আমি সুতরাং লিখতে পারি যে ফাংশন অফ x1 আগে যখন x ছিল তখন x ছিল, x1 মানে কি জাস্ট খালি x এর জায়গায় খালি আমরা কি লিখবো x1 লিখবো, ওকে, আর কিছুই না। সুতরাং ফাংশন অফ x2 আমরা লাস্টে এটা প্রমাণ করতে পারি যে x1 এবং x2 সমান, তাহলে বলতে পারবো যে ফাংশনটা এক এক ফাংশন। তাহলে ওই প্রশ্নের মধ্যে আমি লাইনটা লিখে ফেলছি
ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2। এটা কিন্তু আমি f লিখতেছি, আবার অনেকে a বুঝো না। তো ফাংশন অফ x1 এর জায়গায় ফাংশন অফ x1 এর মানটা বসানো যাক, x2 এর জায়গায় x2 এর মানটা বসানো যাক। এবার আমরা এখানে কোনাকুনি গুণ করে দিই, তাহলে পাচ্ছি কত 2x1 x2 minus 2x1 plus 2x2 minus 2 equal to এ পাশে পাচ্ছি 2x1 x2 minus 2x2 plus 2x1 minus 2। এবার আমি একটু তোমাদের দেখাচ্ছি, এখানে কিছু কাটাকাটি করতে পারবো, যেমন এটা এবং এটা দুই সাইড থেকে কাটাকাটি করা যায়, দুইটাই চিহ্ন সেম আছে এবং একই পাশে আছে। এবার এই -2 এই -2 দুই পাশ থেকে কাটতে পারি, তাহলে আমাদের এখানে থেকে গেল কে -2x1 plus 2x2, আর এখানে থাকলো -2x2 plus 2x1, এই তো। এবার আমরা এক কাজ করি, সব মিলগুলো এক পাশে আনি, তাহলে 2x2 plus 2x2 equal to 2x1 plus 2x1, মানে আমি x1 x1 x2 x2 মিলাইলাম, তাহলে এখানে যোগ করলে কত হবে 4টা x2, এখানে পাওয়া যাবে 4টা x1। 4টা যদি তুলে দেই, সাইড যদি চেঞ্জ করি, তাহলে x1 equal to x2, সুতরাং আসলে লিখে দেব, সুতরাং ফাংশনটা এক এক ফাংশন। কিন্তু আমাদের অঙ্কটা অর্ধেক শেষ হলো, কারণ আমাদের এখান থেকে অন টু ফাংশনও তারা নির্ণয় করতে বলছে, সেটা মুছে দিলাম। অন টু ফাংশনের কনসেপ্টটা আমার কাছে খুব দারুণ লাগে, এই কারণেই অঙ্কটা একটু মজার। আর অন টু ফাংশন অঙ্কগুলো সবাই জানোই, বিপরীত ফাংশন যেটাকে বলা হয়। তো প্রথমেই তুমি লিখে নিবা কোনো কথাবার্তা ছাড়াই, ধরি y equal to function of x equal to 2x plus 2 by x minus 1, অর্থাৎ তোমাকে যে ফাংশন অফ x টা দেওয়া থাকবে বা যে রাশিটা তোমার দেওয়া থাকবে, তাকে তুমি ফার্স্টে y ধরে নিবা। যদি কখনো কোনো একটা অঙ্কের মধ্যে তুমি দেখো যে এখানে তোমার y আছে, রাশিটার মধ্যেই y আছে, সাপোজ এখানে লেখা আছে 2y plus 2 by y minus 1, সেই ক্ষেত্রে তুমি তাকে y না ধরে তখন x ধরবা। এটা আবার ভাইবো না যে ভাই y ধরতে বলছে তার মানে সবসময় y ধরবো, এখানে যা মনে তাই থাকবে, ব্যাপারটা আসলে এরকমটা না। তুমি একটু দেখবে এখানে কি চিহ্নটা আছে, ধরাটা তো ফ্যাক্ট না। বেশিরভাগ সময় আমরা সবসময় ফাংশন অঙ্কগুলোকে y ধরে কাজ করি, এদিকে সবসময় x p q হাবি জাবি mn এগুলোই থাকে। কিন্তু যদি কখনো এই দিকেই তোমার y থাকে, তখন আর y ধরা দরকার নাই, কারণ একটা গরমিল লেগে যাবে তোমার কাছে। তুমি চাইলে তখন সেখানে y1 ধরতে পারো, অথবা তুমি চাইলে সেখানে অন্য কিছু ধরতে পারো, x ধরতে পারো, pq ধরতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। সো কথা অনুসারে তাহলে আমরা কি পাচ্ছি লাইনটা, সুতরাং y equal to 2x plus 2 by x minus 1, ব্যাপারটা এরকমটা না। এখন আমাদের এখানে কাজ করতে হবে কি, x এর মানটা বের করতে হবে। এনিহাও আমাকে x এর মানটা বের করতে হবে, সো আমি এখান থেকে x এর মানটা বের করার প্ল্যানিং করি। তাহলে এখানে পাচ্ছি xy minus y equal to 2x plus 2, আমি সব x এর গুলোকে এক পাশে আনার চেষ্টা করব, minus 2x equal to y plus 2, আর অন্য টার্মগুলোকে আরেক পাশে রাখলাম। এখন এখানে x কমন নেই, বাদ থাকবে y minus 2, আর এখানে আমাদের y plus 2 ছিল, থাকলো। সো x equal to আমরা কি পাচ্ছি y plus 2 y minus 2। এই x কে আমরা কিন্তু ফাংশন অফ ইনভার্স y লিখতে পারি, এবং আশা করি তোমরা এটা জানো কিভাবে এটা লিখতে পারি। তারপর আমি একটু পরে এটা আরেকবার একটু তোমাদের মনে করে দিব। আর এখানে y এর জায়গায় জাস্ট খালি আমরা x লিখে দিব, কারণ আমাকে লাইনটার মধ্যে কিন্তু x ছিল, কোনো y ছিল না, y তো আমি ধরছিলাম। তাহলে এখানে পাচ্ছি x plus 2 by x minus 2। সো সুতরাং ফাংশন অফ x এর বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বা অনটু ফাংশন নির্ণয় করা হয়ে গেছে। এখন আমি একটু বলে দিতে চাচ্ছি যে এই লাইনটা থেকে এই লাইনটা আসলো কিভাবে। বিষয়টা খুবই সিম্পল, একদম বেসিক দিয়ে চিন্তা করলেই বোঝা যায়, তারপরও আমি তোমাদের একটু মনে করে দিতে চাচ্ছি এটা কিভাবে হলো। আমরা y সমান ফাংশন অফ x ধরছিলাম, কারেক্ট? লেখাটা বুঝতে পারতেছো? এখন একটা কাজ করি আমরা, ধরো তুমি এখান থেকে x এর মান বের করবে, আমি সাইড চেঞ্জ করি, তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু y। সাপোজ তুমি কল্পনা করো এখানে f টা গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে y বাই f। জাস্ট তোমাকে দেখানোর জন্য বিষয়টা দেখাচ্ছি। এই রাশিটাকে আমরা y মানে 1 বাই f ইনটু y লিখতে পারি না? পারি কিন্তু। কেন? কারণ সেই একই তো, y এর সাথে 1 গুণ করলে y একে y হবে, আর 1 বাই f তো লেখা যাবে, জাস্ট ভেঙে রাখলাম, আর কিছু না, 1 দ্বারা ভেঙে রাখলাম। এখন একটু বিষয় তাকায় দেখো, এই 1 বাই f কে তুমি f ইনভার্স লিখতে পারো না? f ইনভার্স y, বাস হয়ে গেল, আর কিছুই না। বুঝতে পারছো কথা কি বলছি? তো এই আসলে মূল কনসেপ্টটা, স্যার এটা লিখে রাখতে পারো, আর যদি না চাও তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটা ডিরেক্টলি তুমি এখানে যেটা বসাবা তার ঠিক অপোজিট ইনভার্সের মানটা এখানে আসবে। সো আমাদের 2 এর খ নাম্বার কমপ্লিট। এবার আমরা আসবো 2 এর গ নাম্বারটাতে। এই অঙ্কটা একটু বড়, তবে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।
2 এর গ নাম্বারটাতে আমাদের মনে হয় ফাংশন অফ ইনভার্সটাকে কাজে লাগবে, তার মানে আমাদের এই লাইনটা আমাদের কাজে লাগবে 2 এর গ নাম্বারটাতে। আমি এই লাইনটা প্রথমেই লিখে রাখবো, না হলে হারিয়ে ফেললে তো সমস্যা। সো আমি লিখে রাখবো খ থেকে পাই ফাংশন অফ ইনভার্স x ইকুয়াল টু x প্লাস 2 x মাইনাস 2। এই লাইনটা আমি একটু লিখে রাখলাম কারণ আমাদের এখানে ইনভার্স একটা ব্যাপার আছে। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদেরকে জি অফ ইনভার্স আছে, তার মানে আমাকে জি অফ এক্স যে রাশিটা দেওয়া আছে এটাকে আমাকে ইনভার্স করতে হবে। সো করে ফেলি। জি অফ এক্স ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি এখানে, রুট ওভার এক্স মাইনাস 2। ওকে, সো এটাকে সেম কাহিনী ইনভার্স দিতে করতে হবে, ওয়াই ধরে কাজ করি। y ইকুয়াল টু জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 2। তারপর কি লিখবো, সুতরাং y ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 2। এখন দুই পাশে বর্গ করে দিই, তাহলে y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 2 পেলাম। x এর মান যেহেতু বের করব, সাইড চেঞ্জ করি, হোল সাইড। এই মাইনাস 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 2। আর এটাকে আমরা ওই যে উল্টা করে জি অফ ইনভার্স y লিখতে পারবো না, ওই দিকটাকে যে দেখাইলাম y সমান জি অফ x, এরকম করে কাজ করলে জি অফ ইনভার্স y চলে আসে। একটু রাফটা করে দেখো, বুঝতে পারবো তাহলে। এখন লাইনটাকে খালি x লিখে দিই, কারণ y তো আমি ধরছিলাম। x লিখলে পাচ্ছি x স্কয়ার প্লাস 2। এখন এই যেখানে কথা হচ্ছে জি অফ x এর আমরা অন্টো ফাংশন নির্ণয় করে ফেলছি, কিন্তু আমাদের এখানে জি অফ ইনভার্স 3 বের করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে শুধু জি অফ x এর মান যদি বের করতে পারি x স্কয়ার প্লাস 2, তাহলে জি অফ ইনভার্স 3 কত? শুধু x এর জায়গায় এখানে 3 বলবে, তার মানে 3 স্কয়ার প্লাস 2, 3 3 9 এবং 2 যোগ করলে কত পাবো, 11। বুঝতে পারছেন নাকি বুঝতে পারিনি? এটা আমি বের করে নিলাম, তোমরা কোশ্চেনের শীটে দেখে তাকা দেখো, বুঝতে পারবে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট সাইড আমরা লিখবো, আর কোনো কাজ নাই, সোজা কাজ। মানে প্রশ্ন মতো লাইনটা লিখবো। প্রশ্ন মতে কি দেখতে পাচ্ছি, 5 ইনটু ফাংশন অফ ইনভার্স x ইকুয়াল টু জি অফ ইনভার্স 3। এটা আমাদের প্রশ্ন মতো লাইনটা। তাহলে 5 ইনটু ফাংশন অফ ইনভার্স x, 5 ইনটু ফাংশন অফ ইনভার্স x এর রাশিটা কত, যেটা আমরা খ থেকে বের করছিলাম, এই দেখো বের করছিলাম। তাহলে আমি লিখে দিচ্ছি x plus 2 by x minus 2। আর g of inverse 3 এর মান কত বের করলাম একটু আগে, 11। এখন একটা কাজ করতে পারি আমরা, এখানে সিম্পলি গুণ করে দেই, তাহলে 5x plus 5 দুগুণা 10 x minus 2 equal to 11। কোনাকুনি গুণ করে দাও, 11x minus 22 equal to 5x plus 10। x এক পাশে আনি, 11x minus 5x equal to 10 plus 22। সেখানে আমরা পাবো 6x equal to 32। so x equal to 32 by 6। তারপর যদি এখানে কাটাকাটি করতে পারো, 16 দুগুণা 32, 3 দুগুণা 6, তাই না? তার মানে 16 by 3 আসে, হয়ে গেল। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? তাহলে কিন্তু আমাদের 2 নাম্বার সলিউশন কমপ্লিট। এবার আমরা আসবো 3 নাম্বারটাতে। দেখা যাক 3 নাম্বারটাতে প্রথমে কি বলছে। দেখা যায় ফাংশন অফ x একটি এক এক ফাংশন। এটা তোমরা আমি নিজে করে দিব না তো, কারণ এটা সেম টু সেম। ওই একটু এক এক ফাংশনটা করলাম না, 2 এর ক্ষয়ের প্রথম পার্টটা তোমরা ঠিক একই রকম ভাবে x1 x2 ধরে তারপরে তুমি লাস্টে দেখাই দিবে x1 = x2। সুতরাং এক এক ফাংশন কমপ্লিট। পারবা? যদি তাও না পারো আমাকে যোগাযোগ করো, আমি 3 এর ক নাম্বার দরকার হলে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তবে তোমরা 3 এর ক নাম্বারটাকে সম্পূর্ণরূপে 2 এর খ নাম্বারটাকে ফলো করে করতে পারবা, যেহেতু এক এক ফাংশন নিয়ে করতে বলছে। মানে মোট কথা x1 x2 এর কারবার, আর কিছুই না। সো আমি স্কিপ করতেছি, এবার আমি চলে আসবো 3 এর খ নাম্বারটাতে। এখানে দেখতে পাচ্ছি ফাংশন অফ ইনভার্স -2। ওকে, তার মানে ফাংশন অফ x ইনভার্স করতে হবে। প্রথমে দেখি ফাংশন অফ x এর রাশিটা কি দেওয়া আছে। 4x + 3 / 2x + 5। 4x + 3 / 2x + 5, এটাই তো? হ্যাঁ, তো এটাকে যেহেতু করতে হবে, তার মানে প্রথমে আমরা এক কাজ করে ধরে ফেলি, প্রথম থেকেই ধরি y = সুতরাং লিখি y = 4x + 3 / 2x + 5। না, এখানে এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে কি পাবা, 2xy + 5y = 4x + 3। ওকে, সব x এর মান তো বের করবা, সব x এক পাশে আনো। 2xy - 4x = 3 - 5y।
যদি তুমি x কমন নাও, তোমাকে 2 কমন নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট x কমন নাও, কারণ তোমাকে x এর মান বের করতে হবে। শুধু শুধু ওই ঝামেলাতে ঢোকার দরকার নাই। থাকলো 2y - 4 = 3 - 5y। x এর সাথে যা কিছু গুণাকার আছে বসে ভাগ করে দাও, 3 - 5y / 2y - 4। সো আমি এটাকে ইনভার্স তো মোটামুটি মনে হয় বের করেই ফেললাম। ইনভার্স y 3 - 5y 2y - 4। এবার জাস্ট খালি আমি কি করব, এই y এর জায়গায় আমি x লিখে দেব, কারণ আমাদের লাইনটা x এ ছিল। 3 - 5x ডিভাইডেড 2x - 4। সো আমি ফাংশন অফ ইনভার্স x এর মানটা কিন্তু বের করে ফেললাম এখান থেকে। এবার আমাদের কাজটা হলো ইনভার্স এর মান বের হয়ে গেছে, কিন্তু আমাকে প্রশ্ন মতে লেখার জন্য আমাদের ইনভার্স -2 বের করতে হবে, এন্ড ইনভার্স -3 বের করতে হবে। দেন আমি প্রশ্ন মতে সেটআপ করলে p এর মান বের করতে পারবো। তুমি কোশ্চেনের দিকে তাকায় দেখো, সেখানে p লেখা আছে। সো যদি আমি এটা মান পাচ্ছি, তাহলে আমি সুতরাং ইনভার্স -2 তে বের করতে বলছ না? হ্যাঁ, -2। তাহলে আমি সমস্ত x এর জায়গায় খালি কি বসাবো? -2 বসাবো। যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা খালি কি বসাবো? -2 বসাবো। 3 -2 বসাইলাম। তারপর এখানে দেখতে হবে এখানে মানটা কত আসে। আবার আমাকে ইনভার্সের -3 এর মানটা বের করতে বলছে। সমস্ত x এর জায়গায় জাস্ট খালি আমি কি করব? -3 বসাবো। ওকে, এখন দেখা যাক এখানে কাজ করলে কত পাওয়া যায়। ক্যালকুলেটর কোথায়? হ্যাঁ, পাইছি। 3 মাইনাস হচ্ছে প্লাস 5 দুগুণে 10 -4 -4 -13/8 পাওয়া যাচ্ছে এখান থেকে। ওকে, 3 মাইনাস হচ্ছে প্লাস 3 + 15 -6 -4 -9/5 পাওয়া যাচ্ছে এখান থেকে। আমি ডিরেক্ট ক্যালকুলেটর লিখতেছি, যোগ বিয়োগ করে ক্যালকুলেটর আমাকে সব অ্যানসার দিয়ে দিচ্ছে। সেকেন্ড প্রশ্নমতে লিখি, প্রশ্নমতে দিলে এটা দেওয়া আছে। প্রশ্নমতে আমি কি দেখতে পাচ্ছি, কোথায়? হ্যাঁ, ফাংশন অফ ইনভার্স -2 = p ইনটু ফাংশন অফ ইনভার্স -3। ওকে, আর কিছু না, আর কিছু নাই। এখান থেকে p এর মান বের করতে হবে। এই মানটা কত পাচ্ছি? এখন থেকে ফাংশন অফ ইনভার্স -13/8, p 0 থাকলো, আর এটা মান কত পাচ্ছি? -9/5। দুই পাশ থেকে মাইনাস তুলে দিই। ওকে, তাহলে আমাদের থাকবে এখানে 13/8, আর এখানে থাকবে 9p/5। এখান থেকে আমাকে কার মান বের করতে হবে? শুধু p এর মানটা বের করতে হবে। এখন আমরা এখানে কোনা করে গুণ করে দিই, তাহলে 8 9 72p আর 5 13 65, তাহলে p এর মান বের হইল 65/72 হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এখানে এই অঙ্কটা কমপ্লিট। এবার কথা হচ্ছে 3 এর গ নাম্বারটা, এস অন্যের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে বের করো। গ্রাফের অঙ্কগুলো তোমাদের আমি কোচিং খুললেই করে দিব না, আর তারপরেও গ্রাফটা আমি আজকে গ্রুপে দিব না। তবে গ্রাফের অঙ্কগুলো খুবই সোজা, আর এটা ফাংশনও হবেই জানা কথা। তবে এই এস যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মধ্যে একটু কাহিনী আছে। আচ্ছা, কাহিনীটা আমি একটু বলেই দিই। কি দেওয়া আছে তা লেখা যাক। সি নাম্বার করতেছি। এস একটা অন্য দেওয়া আছে, x, y যেন x² + y² + 6x + 8y + 9 = 0। মজার ব্যাপার, আমার মনে হয় না এই অঙ্ক আসলে তোমাদের বইয়ের মধ্যে আছে। তবে এই কথা সত্যি যে এই রকম টাইপের অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে আছে। এখন ভাইয়া কি তো কথা হইলো, এরকম অঙ্ক নাই, আবার এরকম টাইপের অঙ্ক আছে। তবে বিষয়টার মধ্যে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? অ্যাকচুয়ালি এখানে যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্তীয় সমীকরণ। তোমরা ইন্টারমিডিয়েট উঠলে যখন ফার্স্ট ইয়ারে 4 নম্বর অধ্যায় করবা, তখন তোমরা বৃত্তীয় সমীকরণ সম্পর্কে অনেক ভালোভাবে বুঝতে পারবা। আসলে এখন তোমাদের বোঝানোর ব্যাপারটা অনেক মুশকিল। সমীকরণটা লাইনটা এরকম, x² + y² + 2gx + 2fy + c = 0। এটা একটা সাধারণ বৃত্তীয় সমীকরণ সূত্র, আর এটা ওই লাইনটাকে বিলং করে, মানে মেনে চলে। ঠিক আছে, এখন এখানে ব্যাপারটা হলো এখান থেকে কিভাবে আমরা গ্রাফ তৈরি করব, এবং ডেমোটা তোমাকে আমি একটু দেখায় রাখতেছি। তো আমি প্রথমে প্রদত্ত রাশিটা লিখতেছি, x² + y² + 6x + 8y + 9 = 0। একটু কাজ করব, মনোযোগ দিয়ে দেখবা।
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিভাবে কি করলাম আমি একটু বলে দিচ্ছি। x স্কয়ার ছিল থাকলো, 3 দুগুণা 6x, এই দেখো 6x দেখছো। আমি এটাকে যে আমি 2ab b কে যে আমি 3 লিখবো তা বুঝলাম আমি এই 6x কে যখন আমি এটাকে ফলো করছি তখন বুঝতে পারছি। ওকে, তাহলে 3 দুগুণা 6x। আর যেহেতু আমি a স্কয়ার প্লাস 2ab মানে b বলতে আমি 3 কে মিন করতেছি, তার মানে b স্কয়ার সূত্রের b স্কয়ার, তার মানে 3 স্কয়ার মানে কত 9। এবার দেখো আমি এই পরের পার্টটাকে কিভাবে করি, এই একটা পার্ট করলাম প্লাস y স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কাহিনীটাকে আমি একটু বলে দিচ্ছি। এইখানে y স্কয়ার ছিল থাকলো, 4 দুগুণা 8টা y, এই দেখো 8টা y। আমি এই 8টা y কে ফলো করে আমি মূলত এইভাবে এটাকে যে b ধরবো মানে 4 কে যে b ধরবো সেটা মাথায় আনলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমি 4 কে তো b ধরছি, সূত্র অনুসারে তাহলে কি হবে b স্কয়ার মানে কি 4 স্কয়ার। এখন একটু লাইনটা একটু যুক্ত করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। x স্কয়ার আছে, y স্কয়ার আছে, 3 দুগুণা 6x আছে, 4 দুগুণা 8y সেটাও আছে, 3 3 9 সেটাও আছে, 4 4 16 উপরে আছে নাই। তার মানে আমি এখানে কিন্তু 16 কথাটা বেশি লিখছি। যেহেতু আমি এখানে 16 কথাটা বেশি লিখছি এজন্য -16 = 0 এরকম করে তো কমায় দেওয়া যায়, এগুলো তোমরা জানোই। তাহলে এইটুকুর মধ্যে কি সূত্র পড়ে, জাস্ট এইটুকুর মধ্যে a প্লাস b হোল স্কয়ার, জাস্ট এইটুকুর মধ্যে কি সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার। এই -16 ওই পাশে পাঠালে কি হবে +16, আর ওই 16 কে আমরা কি লিখতে পারি 4 স্কয়ার লিখতে পারি। এটা একটা সাধারণ বৃত্তের সমীকরণ বা এটা একটা মূলত বৃত্তের সমীকরণ, যা বৃত্তের সমীকরণ আসল সূত্রটা আমি তোমাকে একটু লিখে দিই। আসল সূত্র তোমাদের মধ্যে নাই, এটা দুইটা সূত্র আছে এখানে, এগুলা তোমাকে এখন বড়টা কষ্টকর কারণ ইন্টারমিডিয়েট পেপার তো আমি লিখে দিচ্ছি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আমি লাস্ট যে লাইনটা পাইলাম সেই লাইনটা আসলে ঠিক এরকম, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে বলা হয়ে থাকে h, k হলো বৃত্তের কেন্দ্র, আর r বলতে এটাকে বৃত্তের ব্যাসার্ধ বোঝায়, এটা সেন্টার বোঝায়, r বলতে রেডিয়াস বোঝায় মানে ব্যাসার্ধকে বোঝায়। আচ্ছা যাই হোক আর কি, আমরা একটু সূত্র মধ্যে ফেলে এরকম একটা লাইন তৈরি করলাম। তবে তোমাদের বইয়ের মধ্যে আসলে কোন সূত্রটা আছে তা আমি একটু তোমাদের বলে দিই। তোমাদের বইয়ের মধ্যে আছে এরকম একটা সূত্র, সেটা হলো একদম মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ সূত্র তোমাদের বইয়ের মধ্যে আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। বা কখনো কখনো এটাকে r স্কয়ার না লিখে কেউ কেউ এটাকে a স্কয়ার লেখে, একই ব্যাপারটা, ব্যাসার্ধকে অনেকে দ্বারা প্রকাশ করা হয়, কেউ কেউ এটাকে r দ্বারা প্রকাশ করে। তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটা আছে, এই সূত্রটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই সূত্রটাকে এরকম আমি এরকম ভাবে লিখে কিছু অঙ্ক তোমাদের করাইছিলাম, সেটা হলো x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ওই 0 কে স্কয়ার করলে তো ঘুরে ফিরে সেই x স্কয়ারে পাওয়া যাবে, এখানে y স্কয়ারে পাওয়া যাবে। কিন্তু এই সমীকরণটার মতো হলেও একটু ডিফারেন্ট আছে। কোথায় ডিফারেন্ট আছে? এখানে x এর সাথে 0 ছিল, -0 ছিল, -0 ছিল y এর সাথে, এখানে আবার +3 আছে অথবা এখানে +4 আছে, এই আর কি একটু ডিফারেন্ট। বাদ বাকি এখানে তোমার r স্কয়ার মানে 4 স্কয়ার বিষয়টা পাইছেন। সো মোট কথা যেটা দাঁড়াইলো, আমি অত পেঁচাচ্ছি না বিষয়টাকে, মোট সিম্পলি যদি বিষয়টাকে বলি, এটাকে বৃত্তের সমীকরণ, এখান থেকে আমি কেন্দ্র বের করতে পারবো এবং ব্যাসার্ধ বের করতে পারবো। সেই কেন্দ্র এবং ব্যাসার্ধটাকে আমি গ্রাফ পেপারে স্থাপন করলেই যদি সেটা y অক্ষকে ছেদ করে তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা একটা ফাংশন, আর যদি ছেদ না করে তাহলে বুঝতে পারবো এটা একটা ফাংশন নয়। তবে যদি কোশ্চেন বেশি ডিফিকাল্ট করার চিন্তা না করে তাহলে এরকম সিম্পল অঙ্ক যেগুলো তোমাদের এর আগে আমি করাইছি কিংবা বইয়ের উদাহরণের মধ্যে বা মূল বইয়ের মধ্যে মনে হয় 13 বা 12 নম্বরের দিকে কিছু অঙ্ক 2-3টা অঙ্ক দেওয়া আছে, ওইরকম টাইপের অঙ্ক হবে এই সিম্পল সূত্র অঙ্কগুলো। যদি একটু বেশি ডিফিকাল্ট করার চিন্তা আপনার করছেন তাহলে হয়তো এরকম কিছু দিতে পারে, তবে এই চান্স খুবই কম। আমি জাস্ট ব্যাকআপের জন্য তোমাদের একটু শিখে রাখতে চাচ্ছি। আচ্ছা তাহলে এখান থেকে সুতরাং আমি লিখবো বৃত্তের ব্যাসার্ধ r equal to 4, এই যেটা 4 মানে r ব্যাসার্ধ, ওকে 4 স্কয়ার। এখন কথা হচ্ছে তাহলে বৃত্তের কেন্দ্র হলো কি এখানে যে মানটা থাকবে তার ঠিক উল্টা মানটা, তার +3 আছে তার মানে কি হবে -3, আর এখানে যে মানটা আছে তার ঠিক উল্টা মানটা তার মানে কি হবে -4। এখন এটা কিভাবে সম্ভব? একটা গ্রাফ পেপারের মধ্যে -3 -4 বিন্দুতে আমি 4 ব্যাসার্ধ সমান করে কেন্দ্র রাখবো, এটা তোমাদের জন্য একটা নতুন বিষয়টা, তবে যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তাদের জন্য বিষয়টা খুব কমন একটা ব্যাপার।
আমি একটু গ্রাফটা তোমাকে একটু বোর্ডে দেখাচ্ছি, তবে এটা বোর্ডে দেখালে আসলে গ্রাফটা বুঝতে একটু কষ্ট হয়। আমি জাস্ট একটু ডেমোটা তোমাদের একটু দেখা রাখতেছি কেমনটা হবে গ্রাফটা দেখতে অনেকটা। ফার্স্টে -3 -4 তুমি দেখবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা 1 2 3 তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, কারণ তৃতীয় চতুর্ভাগে x এবং y মানে ভুজ এবং কোটি দুইটা মানে কিন্তু ঋণাত্মক। ওকে, তাহলে -3 -4 বসাই, 1 2 3 1 2 3 4, মনে করো এই বিন্দুটা 3 -3 -4 -3 -4, এটা লিখলে তো বৃত্ত আঁকতে পারবো না, মুছে দিই, পরে লিখতেছি। আর এখানে ব্যাসার্ধ কত 4, তাহলে এখান থেকে আমি 4 ঘর গুনবো, 1 2 3 4, তার মানে এই মোটামুটি এরকম দেখতে একটা বৃত্ত হবে। বোর্ডে রাখলাম তো বৃত্ত দেখতে খারাপ দেখা যাচ্ছে, আর বুঝতে আর কিরকম একটা বৃত্ত হবে। ওকে, আর এটা দাগ দিয়ে দিতে পারো যেখানে r = 4, তাহলে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা মনে করো এটা কি একটা বিন্দু ধরে ফেলাও, -3 -4, এটা কিন্তু আমাদের গ্রাফের ও বিন্দু। আমি ব্যাপারটা ও বিন্দুতে যাবে এরকমটা কিন্তু না, আমি দাগটা কলম হাত দিয়ে দিছি তো বোর্ডে, এজন্য আমি বুঝতে পারতেছি না। তবে তোমরা যদি এটা গ্রাফে আঁকো তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, x প্রাইম x y y প্রাইম। ওকে, মানে অনেকটা এরকম যে বৃত্তটা তুমি এখান থেকে -3 -4 বিন্দুটা আগে গুণে বের করবা, সেই বিন্দু থেকে তুমি 4 ব্যাসার্ধ মানে 4 ঘর তুমি যাবা, 4 ঘর যাওয়ার পর তুমি ওই বিন্দুতে চাঁদারাকে মানে কি বলে এটাকে পেন্সিল কম্পাসটাকে রেখে তুমি 4 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকবা। তাহলে তোমার যদি দেখো যে বৃত্তটা ওই এককে ছেদ করছে তাহলে বলে দিবা ফাংশন, আর যদি দেখো ছেদ করে নাই তাহলে বলবে এটা ফাংশন নয়। পেজটা ছিল যে লাইনগুলো একটু কঠিন, দেখা যাক পরীক্ষার মধ্যে আমার এগুলো আসবে না। তোমাদের শুধুমাত্র আমি একটু জানানোর জন্য এটা দিয়ে রাখছি, না হলে তোমাদের সিম্পল যে সমীকরণগুলো আছে ওগুলাই পরীক্ষার মধ্যে আসবে, যে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার কিংবা 8 স্কয়ার কিংবা 11 স্কয়ার সামথিং যেরকম হয়। সো এটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসবো 4 নাম্বারটাতে। এখানে g of x ফাংশনটি এক এক হবে কিনা, সো ওই এক এক ফাংশনের চক্কর আচ্ছা করে দিই। ধরি g of x1, তুমি কিন্তু ভাষাটা লিখবা ওই যে যদিও কেবল যদি যে লাইনটা সেই লাইনটা লিখবা +2, ভাষা আরেকটা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু মার্কস কেটে দিতে পারে। ওকে, তাহলে এখন প্রশ্নের মধ্যে কি লিখবো, ওই যে লিখবা x1 x2 সমান হবে, সুতরাং g of x1 = g of x2, মান বসায় দাও, 2x1 + 2 মানে +1 2x2 + 1। এখন দুই পাশে যদি বর্গ করি তাহলে আমি রুটটাকে সহজে কাটাকাটি করতে পারবো, তাহলে আমি পাবো এখানে 2x1 + 1 আর এখানে পাবো 2x2 + 1। এক কাজ করি দুই পাশ থেকে 1 1 তুলে দিই, থাকবে 2x1 = 2x2, দুই পাশ থেকে 2 2 তুলে দিই, তাহলে x1 = x2। সুতরাং ফাংশনটা এক এক ফাংশন। আবার এমনি করে এক এক লিখো না, পরীক্ষা কাটা খাবা কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট। এবার আমরা আসবো খ নাম্বারটাতে। খ নাম্বারটা একটা কমন অঙ্ক। এখানে বলছে প্রমাণ করা যায় ফাংশন অফ x = ফাংশন অফ ইনভার্স x, মানে ফাংশন অফ x এর যে রাশিটা দেওয়া আছে, রাশিটা আমার কাছে খুব মজা লাগে। x এর যে ফাংশন অফ x এর যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটাকে ইনভার্স করলে ঠিক এই রাশিটাই পাওয়া যাবে। এরকম রাশি খুব কম যে রাশিটা দেওয়া থাকে তাকে ইনভার্স করলে ঠিক ওই মানটাই পাওয়া যায় ঘুরে ফিরে। এটাই আমাকে দেখাইতে হবে যে বিষয়টা সত্য। সো যেহেতু ইনভার্স অঙ্কগুলো, তো ফার্স্টে আমরা কাজ করি, ধরি y = ফাংশন অফ x = লাইনটা কি দেওয়া আছে, x + 2 বাই x + 2 বাই 2x - 1। ওকে, এটা তো দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে সুতরাং y সমান x + 2 2x - 1, কোনখানে গুণ করে দিই, 2xy - y = x + 2। সব x এর টার্মগুলোকে আমি এক পাশে আনার চেষ্টা করি, y এর টার্মগুলোকে এক পাশে পাঠাই, x কমন নিলে 2y - 1 y + 2। x এর সাথে টার্মটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন একটা থাকে দেখো, এই x এর পরিবর্তে আমরা কি লিখবো, ফাংশন অফ ইনভার্স y, এর একটা ব্যাখ্যা দিলাম আমি। এরপর লাইনে কি করব, শুধুমাত্র যেখানে y আছে সেখানে খালি x লিখে দেব। ফাংশন অফ ইনভার্স x = তাহলে লাইনটা হবে x + 2 2x - 1। এখন এখানে মূল বিষয়টা কি দাঁড়াইলো, মূল বিষয়টা যেটা দাঁড়াইলো, আমরা একটু তাকায় দেখো, আমাদের ফাংশন অফ x তো কোশ্চেনে দেওয়াই ছিল,
কি ছিল x প্লাস 2y 2x মাইনাস 1। আমরা যখন এটাকে ইনভার্স করলাম তখনও কিন্তু লাস্টে এটাই পাইলাম x প্লাস 2y 2x মাইনাস 1। এ থেকে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ ইনভার্স x। এই জন্য বলা অঙ্কটা অনেক মজার, কারণ মূল যে লাইনটা দেওয়া থাকে ইনভার্স করার পর ঠিক সেই লাইনটাই পাওয়া যায়, হুবহু চিহ্ন সহকারে বিভিন্ন কম্পোনেন্ট সহকারে ঠিক সেই লাইনটাই পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো মিলে গেল এটা। এরপর আমরা করবো গ নাম্বারটা, এটা ইনভার্সের অঙ্কটা। সো এটা তো মনে হয় খুবই ছোট হবে অঙ্কটা, কারণ আমি ইনভার্সের মানটা এই পর্যন্ত বের করছি, তাই না? তো আমি এখন লিখে দেবো খ থেকে পাই, এই কথা লিখে আমি গ নাম্বারটা আগে যাবো। ওকে, খ থেকে পাই। যে মানগুলো তুমি একবার বের করবা সেই মানগুলো তোমাকে আর পুনরায় বের করার কোনো প্রয়োজন নাই, তুমি রেফারেন্স দিয়ে দিবা যে ওই জায়গা থেকে পাই সেই জায়গা থেকে পাই, তারা এটা দেখে নিতে পারবে। শুধু শুধু কষ্ট করার কোনো মানে নাই। ওকে, এখন এখান থেকে যে কাজটা করতে হবে আর কিছু করতে হবে না, প্রশ্ন মতো লিখলেই হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 4 ইনটু ফাংশন অফ ইনভার্স x ইকুয়াল টু কত দেওয়া আছে x। এখান থেকে সেই x এর মানটাই বের করতে হবে। ওকে, বের করা যাক। মনে হচ্ছে অঙ্কটা খুব সোজা। x প্লাস 2 বাই 2x মাইনাস 1 ইকুয়াল টু x। সো কোনাকুনি গুণ করা যাক। 4x প্লাস 4 দুগুণ 8, মানে আমি 4 দ্বারা গুণ করে দিলাম, উপরে হবে কিন্তু গুণটা, নিচে কিন্তু গুণ হয় না। এগুলো মনে হয় তোমরা জানো, কারণ এই 4 কথাটা কিন্তু উপরে আছে, 4 এর নিচে একটা 1 আছে। আচ্ছা, এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, তার মানে 2x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 4x প্লাস 8। 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। ওভারঅল লাইনটা কি থাকলো আমাদের, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। সো এখন আমাদের মিডল টার্ম করার পালা। 8 দুগুণা 16, 16 কে ভাঙিয়া 5 বানাবো কিভাবে? 16 কে কিভাবে বানা যায়? 4 4 16, 4 4 যোগ বিয়োগ করলে জীবনও 5 হবে না। আচ্ছা, 16 কে আর কিভাবে বানা যায়? 16 1 16, সেটাও সম্ভব না। 8 দুগুণা 16, 8 এবং 2 এ কাজ করে জীবনও 5 হবে। এখানে দেখো, এখানে তো মিডল টার্ম করা যাচ্ছে না, সূত্রে সেটাও ফেলা যাচ্ছে না, তাহলে তো বিপদ। সূত্রে ফেলা যায় না, মিডল টার্ম করা যায় না, তাহলে উপায়টা কি? এখান থেকে x এর মান বের করব কিভাবে? সো মনে হয় আমরা এখান থেকে x এর মান বের করার সূত্র 9 এর একদম প্রথম দিকে পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি একটা দেখাচ্ছি। তোমরা একটা সূত্র পড়ছিলা যে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, সেখান থেকে x এর মান নির্ণয় করে কিভাবে? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2i এই সূত্র থেকে। এই সূত্রটার কথা মনে আছে তোমাদের সবার? আমি এখন ঠিক সেই কাজটাই করব। আমি কাজটা করতে কেন বাধ্য হলো? আমি ট্রাই করলাম এখানে মিডল টার্ম করা যায় কিনা, দেখলাম পসিবল না। আমি ট্রাই করলাম এখানে সূত্র ফেলা যায় কিনা, দেখলাম সেটাও পসিবল না। কিন্তু x এর মান তো বের করতে হবে আমাকে, যেটাই হোক x এর মান বের করতে হবে। এখন তাহলে আমাদের উপায়টা কি? আমরা এখান থেকে এক কাজ করব, যেটা আমরা এটার সাথে এই যে সমীকরণটা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের সাথে এই সমীকরণটাকে এখানে কম্পেয়ার করব, করে এর মান b এর মান c এর মান লিস্ট করব, দেন আমি a b c এর মানগুলা এই সূত্রের মধ্যে ফেলবো, তাহলে হয়তো আমাদের এখান থেকে দুইটা অ্যানসার বের হবে। সো আমি কাজ করা শুরু করে দিচ্ছি। তাহলে লিখব এখানে এর মান 2, b এর মান কত? -5, c এর মান কত? -8। আচ্ছা, a b c এর মান আমি জানতে পারলাম। এখন আমাদের এখান থেকে কার মান বের করতে হবে বলো দেখি? x এর মান বের করতে হবে। সো আমরা লিখতেছি, আমরা জানি x -b, আমি এই সূত্রটা দেখে দেখে এখানে মানটা লিখেছি। -b মানে -5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -5 হোল স্কয়ার। সূত্রের মধ্যে কি ছিল? -4ac, 4 লিখলাম, a কত আমাদের 2, c কত আমাদের -8/2a, এর মান আমাদের 2, সেটা আমরা এখানে লিখে দিলাম। বুঝতে পারছো সূত্রটার মধ্যে? আমি জাস্ট এই সূত্র অনুসারে a b c এর মানটা এখানে বসাইলাম। এখন দেখি কি থাকে এখানে, মাইনাস মাঝে প্লাস, প্লাস মাইনাস, 5 5 25, মাইনাস মাইনাস প্লাস, 4 দুগুণা 8, 8 8 কত পাবো? 64, তাই তো? 2 দুগুণা উপরে 4 থাকে, 5 প্লাস মাইনাস 64 এবং 25 যোগ করলে কত পাওয়া যাবে? 25 প্লাস 64, 89 পাওয়া যাবে এখান থেকে। তাহলে এখানে পাবো প্লাস মাইনাস √89/4। তাহলে এখানে অ্যানসারটা কি আসলো? একবার
প্লাস লিখবা, সব একই রকম। 5 প্লাস √89/4, আরেকবার মাইনাস লিখবা 5 মাইনাস √89/4। তার মানে x এর মান দুইটা মান বের হলো। কি কি মান বের হলো? একবার 5 প্লাস √89/4, আরেকবার 5 মাইনাস √89/4। তাহলে কিন্তু আমাদের x এর মান বের হয়ে গেল। আমি আবার বলতেছি, আমি x এর মান বের করার জন্য এই সূত্রটা ফেলতে বাধ্য হয়েছি এই কারণে, আমি দেখছি এখানে মিল টার্ম করাটা আসলে পসিবল না, কিংবা এটাকে সূত্রে ফেলাটা আসলে সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে সহজে আমি x এর মানটা বের করে নিয়ে আসলাম। তুমিও যখন কোনো অঙ্ক করবা, সেটা হোক ফিজিক্সের অঙ্ক, হোক জেনারেল ম্যাথের অঙ্ক, হোক হায়ার ম্যাথের অঙ্ক, যে কোনো অঙ্কতে মিল টার্ম করতে গিয়ে তুমি আটকে পড়ে যাচ্ছ বা তুমি সেটাকে কোনোভাবে সূত্রে ফেলতে পারছো না, এই অবস্থাতে তুমি ট্রাই করবা এটাকে এই সূত্রে ফেলে সলভ করার জন্য। ওকে, সো আমাদের এটা কমপ্লিট। এবার আমরা আসবো 5 নাম্বারটাতে। সো দেখা যাক 5 নাম্বারটাতে কি আছে। ডোমেইন বের করতে বলছে ফাংশন অফ এক্স এর। এটা সোজা একটা অঙ্ক। ফাংশন অফ এক্স ইকুয়াল টু x³ + 5। এখানে একটা বিষয় কি, এখানে আসলে মূলত এই অঙ্কটা থেকে ডোমেইন ওভাবে বের করা যাবে না, তবে এখানে একটা শর্ত লিখতে পারো তুমি, সেটা হলো ডোমেইন অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু x বিলংস টু r, যেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। একটা অন্যরকম একটা ব্যাপারটা হলো, আসলে x এর মান এখানে সকল মানই সত্য। তুমি এখানে লাইনটা লিখতে পারো, যে ওই লাইনটা একটা বাংলা লাইন আছে, সেই বাংলা লাইনটা তুমি এখানে লিখতে পারো যে ফাংশন অফ x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি x বিলংস টু r যেন -ইনফিনিটি টু +ইনফিনিটি। অর্থাৎ এখান থেকে তুমি অসংজ্ঞায়িত যদি তুমি কোনো সাপোজ শূন্যকে তুমি যদি একটা মানদণ্ড ধরো, শূন্যর এই পাশে কি সকল তোমার ঋণাত্মক মান পাওয়া যাবে, আর এই পাশে সকল কি ধনাত্মক মান পাওয়া যাবে, যেমন 1 2 3 এরকম মান কিন্তু এই পাশে পাওয়া যাবে। এটা তোমরা জানো। আর এখানে -1 -2 -3 সংখ্যা রেখা অঙ্ক করছো না সেটা। সো এখান থেকে তুমি যদি হিসাব করো, তুমি কি -ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারবে না, -ইনফিনিটি পর্যন্ত শেষ করতে পারবা। আর এখান থেকে তুমি যদি হিসাব করো, তাহলে এখান থেকে কিন্তু তুমি একসময় +ইনফিনিটি দিকে পৌঁছাবা। এই জন্য বলা হচ্ছে x এর সকল মান এখানে আসলে সত্য, বাস্তব। এই জন্য তুমি ঋণাত্মক নাও আর ধনাত্মক নাও, উভয়ই এটা আসলে ডোমেইন। বুঝতে পারছো? অর্থাৎ ডোমেইন অফ ফাংশন অফ x বিলংস টু r ইকুয়াল টু -ইনফিনিটি টু +ইনফিনিটি। এটা লিখতে পারলে হয়ে যাবে, আর বেশি কিছু লিখতে হবে না। আর ওই ভাষাটা একটু লিখে দিবা, ভাষাগুলো না লিখে কিন্তু অনেক সময় সমস্যা হয়, নাম্বার কেটে দেয়। যাই হোক, আমাদের এখানে ডোমেইন নির্ণয় করা হয়ে গেল। ফাংশন এক এবং অনটু ফাংশন কি না যুক্তি দাও। তো ফাংশনটি এক ফাংশন তোমরা তো নির্ণয় করতে পারবাই, পারবে না? কি করবা? ভাষাটা লিখবা, লিখে x1 লিখবা, x2 লিখবা, তারপরে এই দুটোকে সমান লিখবা। আমি সরাসরি কিন্তু জাস্ট খালি করে দিচ্ছি তোমাকে, এগুলো তো তুমি পারবাই। সবগুলো অঙ্কে 5 5 তুলে দিবা, থাকলো x1 কিউব, থাকলো x2 কিউব, কিউব কিউব তুলে দিবা, থাকলো x1 = x2। সুতরাং ফাংশনটা এক ফাংশন। ওকে, এটা কমপ্লিট। এক ফাংশন ব্যাপারটা খুবই সোজা। এখন আমরা যেখান থেকে যে কাজটা করবো, আমাদের এখান থেকে যেটা বের করতে বলছে সেটা হলো অনটু ফাংশন কিনা বা অনটু ফাংশন কিভাবে হয় এটা আমাকে বের করতে হবে। সো কাহিনী একটাই, ধরি y সমান ফাংশন অফ x সমান x³ + 5। ওকে, তাহলে একটা লাইনটা কি হবে? y সমান x³ + 5। কথা হচ্ছে এখান থেকে কার মান বের করবো আমরা? x এর মান বের করবো। x³ + 5 = y, তার মানে x³ = y - 5। এই কিউবটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতে পারবা? ঘনমূল হয়ে যাবে। বুঝতে পারছো? আর এই x টাকে আমরা কি করতে পারি? ফাংশন অফ ইনভার্স y লিখতে পারি না? আর এটাকে যদি আমরা উল্টে এভাবে লিখি পাওয়ার 1/3, কোনো সমস্যা? অর্থাৎ রুট উল্টে যেরকম পাওয়ার হাফ লিখি, ওরকম ঘনমূল উল্টে পাওয়ার 1/3 লিখলাম। এই লাইনটাকে খালি এখন x লিখে দিই, তাহলে কিন্তু আমাদের অনটু ফাংশন বের হয়ে গেল। x - 5 হোল টু দি পাওয়ার 1/3। ওকে, সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু গ নাম্বারটাতে আছে, গ নাম্বারটাতে g = ফাংশন অফ ইনভার্স। আসলে গ নাম্বারটা খ নাম্বারে আমি করে ফেলছি। খ নাম্বারটা আসলে আমাদের এই অনটু ফাংশনটা বের করতে বলাটা উচিত হয় নাই, বরং এটা গ নাম্বারে দেওয়া উচিত ছিল। যাই হোক, কোশ্চেন তোমাদের জন্য সুবিধা। এখন কোশ্চেন আমি যেভাবে করে করছি সেভাবে করে আমি সলভ করে দিচ্ছি। আমি সি নাম্বারটা করতেছি, খ নাম্বার এখন করা শেষ হয়ে গেল। এখানে বলছে g
ইকুয়াল টু ফাংশন অফ ইনভার্স এক্স। আমরা ফাংশন অফ ইনভার্স এক্স তুমি এখানে লিখবা খ থেকে পাই, তুমি লিখবা খ থেকে পাই, গ নাম্বার এখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে গ নাম্বার শুরু হচ্ছে। ফাংশন অফ ইনভার্স এক্স ইকুয়াল টু x minus 5 whole to the power 1/3। ওকে, আচ্ছা ফাংশন অফ ইনভার্স এক্স এর মান আমরা খ থেকে পেয়েছি। আবার g অফ x এর মান উদ্দীপকের মধ্যে কত দেওয়া আছে দেখো দেখি, এখানে দেওয়া আছে x minus 5 whole to the power 1/3, অর্থাৎ সেম এই মানটাই দেওয়া আছে। এখন যদি এই দুইটাকে তুমি যদি কম্পেয়ার করো, তুলনা করো, এটা দুইটাই সমান পরস্পরের পরস্পর, সুতরাং যদি আমি তুলনা করি, সাপোজ তুমি এখানে 1 নং এবং এটাকে 2 নং ধরতে পারো, এখন তুমি লিখবে এখানে 1 এবং 2 তুলনা করে পাই। কি পাচ্ছি তুলনা করলে? ফাংশন অফ ইনভার্স x ইকুয়াল টু g অফ x। দুই পাশ থেকে যদি আমি x এর টার্মটাকে তুলে দেই, থাকবে আমাদের ফাংশন অফ ইনভার্স ইকুয়াল টু g। দেখো প্রমাণিত, অর্থাৎ এইটুকুই গ নাম্বার। এজন্যই বলছিলাম যে আসলে অনটু ফাংশন এর ব্যাপারটা খ নাম্বারে না দিয়ে গ নাম্বারে দেওয়া আমার জন্য দরকার ছিল, মানে কোশ্চেনটাকে সুন্দর বানাইতে গিয়ে সামহাও আমি এটা খতে দিয়ে ফেলছি, এখন গ নাম্বারটা খুব ছোট হয়ে গেল। তবে সমস্যা নেই, কোশ্চেন যেরকম আছে উত্তরটা আমাদের ঠিক সেরকম হবে, একই তো, সেই 4 এবং 4 যোগ করলে 8ই পাওয়া যাবে। সো এটা বুঝে দিলাম, 5 কমপ্লিট। এবার আমরা করব লাস্ট কোশ্চেনটা, 6 নাম্বারটা। ছয় নম্বরের মধ্যে প্রথমে একটা থিওরি আছে, থিওরিটা তোমাদের আমি আসলে একটু লিখে দিতে যাচ্ছি। এই থিওরিটা খুবই সোজা একটা থিওরি। দেখাও যে বি পার হোল বি পার বি ইকুয়াল টু বি। সো অনেকগুলো বি এর একটা মেলা। সো দেখা যাক এটাকে আমরা কিভাবে করে কি করতে পারি। আমরা 6 এর ক নম্বর শুরু করতেছি। আমি যেভাবে এটা লিখে দিব তোমার ঠিক পরীক্ষা মতো ঠিক সেভাবে এটা লিখবা, ঠিক আছে? সো প্রথমে আমরা লিখবো যে ধরি x belongs to, সম্পূর্ণ যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা সেটা আমি লিখতেছি, b বাদ b লিখলাম। ওকে, এখন এখান থেকে যে কাজটা করব আমরা এখন এটাকে সেপারেশন করে দিব, x belongs to b বারের পরিবর্তে, এবং x not belongs to b বাদ b, বাদ থাকলে এটা not belongs to হয়ে যায়। এখন এটাকে আমরা আবার ভেঙে দেওয়ার চেষ্টা করব, x belongs to b এবং 0 থাকলো। এখন যদি আমরা এটাকে ভেঙে দিই, এখন একটা বিষয় একটু তাকায় দেখো, ভাঙবো বলতে কিভাবে ভাঙবো? b থেকে যদি b সেটকে বাদ দেওয়া যায় কি থাকবে? ফাঁকা সেট থাকবে। কেন থাকবে আমি একটু এখানে বলতেছি। ধরো একটা b সেটের সদস্য 1 2, এই b থেকে এখন তুমি b বাদ দিলে, তার মানে 1 2 থেকে 1 2ই তুমি বাদ দিলে, থাকবে কত? ফাঁকা, তাই না? তার মানে b পার b মানে কি? ফাঁকা। x not belongs to ফাঁকা। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আর not belongs to ফাঁকা মানে কি? কিছুই না, 0 থাকলো কত? x belongs to b। এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা লিখব এইটা সাবসেট এইটা, সুতরাং b বাদ b সাবসেট b। ওকে, এখন ওই তোমাদের যে ডি মর্গানস ল শিখেছিলাম না, অনেকটা এরকম একটা সিস্টেম। এটা এখানে যে কাজটা করবে, এখন এখানে অঙ্ক থেকে অঙ্কটা আবার এখান থেকে উল্টা করে দেখে দেখে এই পর্যন্ত করব, শেষ অঙ্ক। প্রথমে একটু যুক্তিতে কাজ করা লাগে, পরে এই পর্যন্ত করার পরে এখান থেকে দেখে দেখে হুবহু উল্টা করে তুমি এই পর্যন্ত করবা, তোমার অঙ্ক কমপ্লিট। এবং কোনো যুক্তিতে কোনো রকমের কোনো চেঞ্জ এরকম কোনো কিছু নাই। তুমি লিখবা আবার ধরি সেম যা যা হয়েছে তা তাহলে একবার উল্টা করে লিখবা, এবং x not belongs to ফাঁকা, x belongs to b এবং x not belongs to b বাদ b, একদম সেম টু সেম উল্টা করে লিখবা, কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই। এখন সুতরাং লিখে দেব তোমার কোশ্চেনটা যেটা দেওয়া আছে এটা সমান এটা, বাস। সুতরাং b বাদ b ইকুয়াল টু b, প্রমাণিত। এটা একটা থিওরি, যেভাবে লিখে দিলাম পরীক্ষার মধ্যে খুব কম আসে, এগুলা আসলে এভাবে লিখে দিবে। ওকে, সো এটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব 6 এর খ নাম্বারটাতে, y এর মান বের করো। এটা সোজা অঙ্ক। ফাংশন অফ y মেবি এখানে দেওয়া আছে উদ্দীপকের পথে। হ্যাঁ, এই একটা অঙ্ক যেখানে ফাংশন অফ y দেওয়া আছে 2y - 1 বাই কত? 2y + 3।
এখন এটাকে মনে হয় অন্ট ফাংশন বের করতে হবে, সো x ধরতে হবে কারণ এখানে লাইনটাতে y আছে, তোমাকে বলছিলাম ধরি x ইকুয়াল টু ফাংশন অফ y ইকুয়াল টু 2y minus 1 2y plus 3, সুতরাং x ইকুয়াল টু 2y minus 1 2y plus 3 লিখলাম, x এর সমান এটা। এখন তোমরা বলো যে এখান থেকে কার মান বের করব। সবসময় এখানে প্রথমে y ধরতাম, তারপরে কার মান বের করতাম, x বের করতাম, কিন্তু এখন আমরা ধরছি কি x, তাহলে এখন কার মান বের করব y। এইভাবেই চিন্তা করবে যেন কখনো প্যাচ না লাগে, মানে y এর মান বের করতে হবে। তাহলে এখানে গুণ করলে 2xy plus 3x equal to 2y minus 1, সব y এক পাশে আনি, 2xy minus 2y, এখানে y এর মান বের করব x কিন্তু না, আর এখানে minus 3x minus 1 ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে, এখন যদি y বের করি তাহলে আমাদের থাকবে 2x minus 2, আর এখানে যদি আমি মাইনাস কমন নিই থাকবে আমাদের 3x plus 1, y এর সাথে পুরোটা গুণ আছে, ওই পাশে পুরোটা ভাগ হয়ে যাবে 3x plus 1। এখানে যদি মাইনাস কমন নেই এই অংশটা তো ওই পাশে পাঠাবো, নেওয়ার সময় মাইনাস কমন নিয়ে নেই, থাকবে 2 minus 2x। তাহলে সুবিধাটা কি হবে জানো, দুইটা মাইনাস কাটে করতে পারবো, দেখতে সুন্দর লাগবে, এগুলা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি y এর একটা রাশি পাইলাম। এখন এখান থেকে আমি কি করব, সুতরাং ফাংশন অফ ইনভার্স x, এই উল্টা করে যে লাইনটা লেখে ওইটা, এখন x কে আবার কি লিখবো, y লিখবো, কারণ আমাদের লাইনটা কিন্তু এখানে y ছিল, তাহলে আমাদের ইনভার্সের ব্যাপারটা বের করা হয়ে গেল। ঠিক ওই অঙ্কগুলোই জাস্ট খালি আমি উল্টা করে কল্পনা করতেছি। আগে আমরা x ধরতাম, y এর মান বের করতাম, তারপরে সেটাকে x বানায় y বানায়। এখন আবার ঠিক সেটাই যে এখন এটাকে আচ্ছা আমি শেষটা আগে বলছি, আগে আমরা প্রথমে y ধরতাম, তারপরে x এর মান বের করতাম, সেটাকে y বানায় তারপরে x বের করতাম। এখন আমরা x ধরলাম কারণ আমাদের মূল রাশিটার মধ্যে x আছে, মানে y আছে, x ধরলাম, x ধরে আমরা এখান থেকে y এর মান বের করলাম, সেটাকে x বানিয়ে তারপর y বানাইলাম, যেটা আমাদের মেইন লাস্টে ছিল, প্রথমে ছিল। সো এই হলো আমাদের ইনভার্সের চক্করটা শেষ হয়ে গেল। সো এখন প্রশ্ন মধ্যে লিখলে মনে হয় আমাদের এখান থেকে y এর মান বের হয়ে যাবে। সো প্রশ্ন মধ্যে শুরু করা যাক। প্রশ্ন মধ্যে কি আছে, 2 ফাংশন অফ ইনভার্স y ইকুয়াল টু y, 2 ফাংশন অফ ইনভার্স y এর মান কত, এই যেটা না, পুরোটা এখানে লিখে দেব, 3y plus 1, এটা তো y লেখা ছিল, হ্যাঁ y লেখা ছিল, বাই 2 minus 2y ইকুয়াল টু y। যেভাবে পারি আগের অঙ্কগুলোর মতো খালি এখান থেকে y এর মান বের করব, 6y plus 2 2 minus 2y ইকুয়াল টু y, কোন করে গুণ করলে 2y minus 2y square 6y plus 2 minus 2y square plus 2y minus 6y minus 2, সব এক পাশে নিয়ে আসলাম, মোট কথা minus 2y square বিয়োগ করলে minus 4y minus 2 equal to 0। এখান থেকে minus 2 সবকিছু থেকে কমন নিয়ে নেব, এগুলো আমি মুছে দিচ্ছি। যদি মাইনাস কমন নেই থাকবে 2y স্কয়ার প্লাস, আচ্ছা মাইনাস 2 কমন নিলে কেমন হয়, 2 কমন নিলে সুন্দর দেখা যাবে, আর 2 তো সবকিছুর মধ্যে কমন যাই, থাকলো এখানে কত, y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 2 গুণ আছে শূন্য ওই পাশে পাঠিয়ে দিই। সো এখানে আমরা যদি সূত্র ফেলি তাহলে পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, সূত্রটা কিন্তু মেনে চলে, দেখে 2y ঠিক আছে। সূত্র তাহলে কি হলো, a প্লাস b হোল স্কয়ার, e স্কয়ার এর পাশে গেলে শূন্য হয়ে যাবে, তার মানে y প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে y এর মান কত বের হলো, -1। কমপ্লিট। সো আমরা এখন এটা গ নাম্বারটা করব। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের ফাংশন অফ x এর একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে, 5x - 8 বাই x - 3। সো আমাকে এখান থেকে ইনভার্স বের করতে হবে, তারপর আমি x এর মানটা সহজে বের করতে পারবো। সোজা একটা অঙ্ক, সব একই রকম। ধরি y সমান ফাংশন অফ x সমান 5x - 8 বাই x - 3। সুতরাং আমি কি লিখবো, y সমান 5x - 8 বাই x - 3। কোনাকুনি গুণ করি, xy - 3y ইকুয়াল টু 5x - 8, সব এক পাশে নিয়ে আসি, তাহলে xy মাইনাস, যেটা আমি x এর বের করব, 5x ইকুয়াল টু 3y - 8। ওকে, x যদি কমন নেই থাকবে y - 5 ইকুয়াল টু 3y - 8। এখন x এর সাথে এটা গুণাকার আছে, পাশে ভাগ হয়ে যাবে, থাকলো 3y - 8 আর এখানে থাকলো y - 5। এই x কে আমরা কিন্তু ফাংশন অফ ইনভার্স y লিখতে পারি, ওই যে উল্টা করে যেভাবে লেখে
তাহলে লাইনটা হইল 3y minus 8 by y minus 5। এখন এইটাকে আবার উল্টা করে x লিখে দিই, মানে শুধু y এর জায়গায় x লিখে দিই, থাকবে আমাদের 3x minus 8 by x minus 5। কেন? কারণ আমাদের x এর লাইনটা আছে প্রশ্নপত্রের মধ্যে, ঠিক আছে? সো আমি লিখতেছি অঙ্ক প্রায় শেষ পর্যায়ে, আমাদের প্রশ্নপত্র চলে আসলেই সোজা। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেওয়া আছে কি ফাংশন অফ ইনভার্স x। ওকে, ফাংশন অফ ইনভার্স x -x লেখা আছে, তাই তো? হ্যাঁ, -x লেখা আছে। x এর মান বের করতে হবে। আমি জাস্ট এই মানটা এখানে বসাই দিই, এই যে মানটা বের করছি। কত বের করছি? 3x - 8 by x - 5 ইকুয়াল টু আমাদের -x ছিল থাকলো। এবার এক কাজ করি, এখানে আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে -x² + 5x 3x - 8 সব এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। -x² + 5x - 3x + 8 = 0। কি থাকে যোগ বিয়োগ করলে? +2x + 8 = 0। মাইনাস সামনে আছে, মাইনাস কমন নিয়ে ঝামেলা শেষ করে ফেলি। ওকে, এটা পাইলাম। এখন এটাকে ইলটার্ম করে দেই। 8 আছে তো, তাহলে 4 দুগুণা 8, 4 দুগুণা 8 ভাঙলে এটা সুন্দর হবে। x² 4x 2x, আমি কিন্তু এই মাইনাস 2 পাশে পাশে শূন্য করে দিছি আগেই, তাহলে মাইনাস প্লাস -8 = 0। ঠিক আছে, তাহলে x কমন নিলে x - 4 + 2 কমন নিলে x - 4 থেকে যায়। ওভারঅল যদি এখানে x - 4 কমন নেই, বাদ থাকবে x + 2 = 0। আর বুঝতেই পারছো এখান থেকে হয় অথবা করলে মান আমাদের কত কত বের হবে। হয় x - 4 = 0, তার মানে x এর মান কত পাবো? 4 পাবো, এই একটা आंसर। অথবা x + 2 = 0, তার মানে x এর মান কত পাবো? -2, এই একটা आंसर। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সো আমাদের এই সেট এবং ফাংশন টপিকগুলো থেকে 6টা সৃজনশীল ছিল, 6টা সৃজনশীল আমি সলভ করে দিলাম। তবে এই সেট ফাংশন অধ্যায়ে আসলে মূল অঙ্ক কোনগুলো? ওই এক এক ফাংশন, অন টু ফাংশন বা এই বিভিন্ন সমীকরণ থেকে x এর মান বা y এর মান বা p এর মান, এই মানগুলো বের করতে বলাটাই। কিছু টুকটাক গ্রাফ আছে, গ্রাফগুলো মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে। এছাড়া আর তেমন কোনো অঙ্ক আমি সেট ফাংশন থেকে দেখি না। সেট ফাংশন থেকে পরীক্ষার মধ্যে একটা সৃজনশীল আসেই, তবে এখান থেকে হয়তো তুমি ফুল সৃজনশীল নাও পেতে পারো। ফর এক্সাম্পল তুমি এখান থেকে 8 মার্কস পেতে পারো, বাই চান্স তুমি এখান থেকে 6 মার্কসও পেতে পারো। ফুল মনে হয় না তুমি এখান থেকে পাবা, তবে পরীক্ষার মধ্যে এটা আসে। সোজা তো করে লাভ আছে। সো তাহলে আমাদের সেট ফাংশন কমপ্লিট। আমাদের হায়ার অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে পার্শিয়াল ফ্র্যাকশন বাকি আছে, বায়োনোমিয়ালস বাকি আছে, এন্ড কোঅর্ডিনেশন জিওমেট্রি বাকি আছে। 4টার মতো মনে হয় বাকি আছে। কোঅর্ডিনেশন জিওমেট্রিটা একটু বড়, এখানে 8টা সৃজনশীল আছে, আর প্রবাবিলিটি বাকি আছে। প্রবাবিলিটি সোজা, প্রবাবিলিটি তেমন সময় লাগবে না। প্রবাবিলিটিতে 6টা সৃজনশীল দেওয়া রাখছি। যাই হোক, আমাদের মনে হয় আর 5-6টা ক্লাস নিলেই আমাদের হায়ার শীট কমপ্লিট হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সবাই খুব সুন্দর করে অঙ্কগুলো ভালো করে রাখবা। কারো কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, আমি অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবো। শুধু অঙ্কগুলা আমরা বলতেছি শুধু অঙ্কগুলা কিন্তু দেখে দেখে তুলে রেখে কোনো লাভ নেই। এই যে আমি কথাগুলো যে বলতেছি, অনেক সময় আছে যে একটা বিষয়ে আমি বুঝে যাচ্ছি, বাট তুমি আমাকে কোশ্চেন করতেছো না, আমাকে অবশ্যই যোগাযোগ করবা, আমাকে গ্রুপে নক দিবা, তাহলে তোমাকে আমি হেল্প করবো। সো আজকে এই পর্যন্তই, বাই।